আমার কাছে এখনো, আমি যেখানে থাকি আমার বাসগৃহে, শ্রী শ্রী ঠাকুরের ডান হাতের এই আঙুলের অস্থি সংরক্ষিত আছে। এখনো আমার 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 পুজোর সিংহাসনে তারই সমস্ত ভাগবত ব্রাহ্মীর শরীরের পুত চিতাভস্য এখন আমার আসনে সংরক্ষিত আছে, আমি পুজো করি। এর পরম ভক্ত, এর পরম শিষ্য, এর অন্তরঙ্গ পার্ষদ, তার নাম হচ্ছে সুশীল সিংহ রায়। এই সুশীল সিংহ রায় প্রায় 90 বছর কাছাকাছি বয়স। বাগুইয়াটিতে আমি থাকি, বাগুইয়াটিতে 90 বছরের কাছাকাছি বয়স। ঠাকুরের এই আশীর্বাদ দণ্ডটি ভর করে ঠুকতে ঠুকতে হঠাৎ একদিন সকালবেলা আমার বাসগৃহে এসে হাজির। আমি ওকে দেখে বললাম, দাদা আপনি আমাকে ডাকলে তো আমি যেতে পারতাম, আপনি আমাকে ডাকলে তো আমি যেতে পারতাম। আজকে অমলেন্দু যখন শ্রীমদ্ ভগবত গীতা উদ্ধৃত করেন, শ্রী শ্রী ঠাকুর ওকে একটু ইলাস্ট্রেট করেছেন, একটু স্লাইট ইলাস্ট্রেট করেছেন, করে বলেছেন প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম আছে, প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম আছে, শুধু বর্ণের বর্ণাশ্রম নয়, প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম আছে। যে কাজটা আমি করছি সেই কাজটা কি করে সেবা দেয়, সংরক্ষণ করে, উদ্বর্ধন করে, পরিচর্যা করে, পরিপূরণ করে, এই প্রত্যেকটি বিহিত সম্যক সঠিক পর্যালোচনা, পর্যবেক্ষণ, নিরীক্ষণে নির্ণয় করে নেওয়া একটা অভ্যাস যোগ। আজকে শীর্ষক বিষয় এরা কর্তৃপক্ষ যা নির্ধারণ করেছেন, আমি অনেকটা চলচ্চিত্রের মতন আমি শব্দের আলপনায় মানচিত্র আপনাদের চেতনার চৌকাঠে আমি পরিবেশন করছি। আপনারা আপনাদের ঔদার্যে, মহার্ঘ্য বাদান্যতায় সূত্রে মণি গণাইবর মতন আপনারা মালাটা গেঁথে নেবেন। ঠাকুর এই কথা বলেছিলেন যে এটা আমার চরিত্রের মধ্য দিয়ে, আমার কাজের মধ্য দিয়ে, আমার সম্পাদনের মধ্য দিয়ে বর্ণাশ্রম আমার চরিত্রে জীবন্ত হয়ে ওঠে। প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম একটু ইলাস্ট্রেট করেছেন। কার ক্ষেত্রে? সতীর্থের ক্ষেত্রে, সতীর্থার ক্ষেত্রে, দীক্ষিতর ক্ষেত্রে, দীক্ষিতার ক্ষেত্রে। দীক্ষা নিলে কি হয়? এতক্ষণ প্রভাবতী এবং জানকীবাবুর কথা বলছিলেন, দীক্ষা নিলে কি হয়? এই জিজ্ঞাসা, কমন প্রশ্ন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে পূজনীয় ঋতিকাচার্যদেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নিবেদন করে বলেছিলেন, ধর্ম করলে কি হয় ঠাকুর খুব একটা শব্দের মধ্যে উত্তর দিয়ে বলেছিলেন, কমন সেন্স গ্রো করে। একটা শব্দ বলেছিলেন, কমন সেন্স গ্রো করে, সাধারণ জ্ঞান বাড়ে। তারপরে প্রশ্ন করলেন, দীক্ষা নিলে কি হয় ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর দুটো আঙুল ইনস্ট্যান্ট তুলে বললেন, দুটো জিনিস ইনস্ট্যান্ট গ্রো করে। একটা হচ্ছে অবজারভেশন আর একটা হচ্ছে ফার্দারেন্স। একটা হচ্ছে পর্যবেক্ষণ আর একটা হচ্ছে তার ক্রমাগতি। অমলেন্দু বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞান চট করে কোনো কিছু বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে। বিজ্ঞান প্রামাণ্য তথ্য চায়, বিজ্ঞান বাস্তবতা চায়, যার উপর দাঁড়িয়ে বিজ্ঞানের অগ্রগমন। তাই ভারতবর্ষের আর্য ঋষিগণ, ঋষি বলতে আমাদের শাস্ত্র উচ্চারণ করেছেন ঋষায় মন্ত্রোদষ্টারহা, অর্থাৎ যারা সম্যকভাবে সবিকল্প এবং নির্বিকল্প সংকল্পের ভেতর দিয়ে সমস্ত বিষয়টাকে সম্যক পর্যবেক্ষণ করতে পারেন, তাকে ঋষি বলে চিহ্নিত করা হয়। ঋষায় মন্ত্রোদষ্টারহা। এই ঋষিরা আমাদের কাছে এই পর্যবেক্ষণ এবং তার ক্রমাগতি সম্পর্কে বলেছেন, দেখাটা দু রকমের আছে, দু রকম। কিরকম? একটা হচ্ছে ওপর থেকে নিচে দেখা, আর একটা হচ্ছে নিচের থেকে ওপরে দেখা। বিজ্ঞান কোনো কিছু ডিসকভার করেনি, বিজ্ঞান ডিসকভার করেছে। বিজ্ঞান কোনো কিছু ইনভেন্ট করেনি, সৃষ্টি করেনি। বিজ্ঞান ডিসকভার করছে ওয়ান আফটার অ্যানাদার, কোনো কিছু ইনভেন্ট করতে পারেনি। এই যে অমলেন্দু কথা বলতে বলতে একটি বাচ্চা মেয়েকে বললো, তোমার নাম কেয়া? এই যে মাত্র বললো, এরকম আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা বাবা মা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত দেখে আমরা বুঝতে পারি। আমার স্বামীকে আমি পা থেকে মাথা পর্যন্ত দেখে বুঝতে পারি। হ্যাঁ, মিথ্যা কথা বলতে পারি, আড়াল করতে পারি, গোপন করতে পারি, চেপে যেতে পারি, কিন্তু
একটা সময় ধরা পড়তেই হবে। কেন জানেন? অন্য বাড়িতে আমার বউ জন্মেছে, অন্য বাড়িতে অন্য রুচি, অন্য সংস্কার, অন্য শিক্ষা, অন্য পরিবেশ এসে লালিত পালিত পোষিত বর্ধিত হয়েছে, কিন্তু ইহকাল পরকাল তার সমস্ত বাহিত জীবনকে সমর্পণ এবং নিবেদন করেছে আমার কাছে। আমার 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 কুল, আমার কৃষ্টি, আমার বংশ, আমার মর্যাদা, আমার ঐতিহ্য সবকিছুকে স্মারক হিসেবে আমার প্রজন্মের মধ্য দিয়ে প্রবাহিত করে যাচ্ছে। একে মিথ্যা কথা বলা যায় না, যায় না, এর কাছে আড়াল করা যায় না। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একে জানো, জানো একে? চিন্ময়ী মা। স্ত্রীকে জানো? চিন্ময়ী মা। এই কথাটি বলেছে। এই প্রসঙ্গটা যখনই আমার মনের মধ্যে আসলো, তখন পাশাপাশি সমান্তরালভাবে একটা ছোট্ট ছবি আপনাদের কাছে তুলে ধরি। আপনারা ভেবে দেখবেন, দাঁড়িপাল্লা ওজন করে দেখবেন, দাঁড়িপাল্লায় মেপে দেখবেন। ঠিক এখন তো বিকেল অপরাহ্ন গড়িয়ে প্রায় সায়ংকালের কাছাকাছি পৌঁছচ্ছি। আমি শব্দের বর্ণনা পড়েছি, শব্দের মানচিত্র দেখেছি, শব্দের আলপনা দেখেছি, যেমন লেখা আছে তেমন বলছি। দুপুর গড়িয়ে গেছে, দুপুর গড়িয়ে প্রায় অপরাহ্নের দিকে এগোচ্ছে। এরকম একটি সময় দক্ষিণেশ্বর, খুব বেশি দূরে নয়, দক্ষিণেশ্বরে তক্তপোষটা এখনো আছে, সংরক্ষিত আছে এখনো। ওই তক্তপোষে স্বামী এবং স্ত্রী দুজনে পাশাপাশি শুয়ে আছেন। এদের সময়কাল কতখানি জানেন? কতদিন? আমরা তো 20 বছরের সেলিব্রেশন করি, দাম্পত্য জীবনের অ্যানিভার্সারি করি, আমরা 50 বছরের জুবিলি করি, দাম্পত্য জীবনে বিবাহ বার্ষিকী করি। ওদের দুজনের একসঙ্গে এক ছাদে এক খাটে পাশাপাশি শুয়ে থাকার সময়কাল কত জানেন? মাত্র 7 মাস কয়েকদিন, 8 মাস পূর্ণ হয়নি। তারপরে একজন থাকলেন সামনে নহবত, আর একজন থাকলেন ওই ঘরে। এই 7 মাস কয়েকদিনের মধ্যে একটি খণ্ড মুহূর্ত, দুপুর গড়িয়ে অপরাহ্নের দিকে এগোচ্ছে। এরকম সময় বর্ণনা অনুযায়ী বলছি, ঠাকুর অবতার বরিষ্ঠায় কপালে এরকম হাত দিয়ে তক্তপোষে শুয়ে আছে। পায়ের দিকে মা শারদেশ্বরী, জগদম্বা, জগদ্ধাত্রী পায়ের তলায় একটু একটু করে হাত বুলিয়ে দিচ্ছে। আমি বহু বিশ্ববিদ্যালয়ে গেছি, অনেক বিশ্ববিদ্যালয়। আগামী 27 তারিখে আমি যাবো চট্টগ্রাম, ওখানে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলার কথা আছে। আমি 10ই ফেব্রুয়ারি যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি অনেক বিশ্ববিদ্যালয়ে গেছি, অনেক ইউনিভার্সিটিতে গেছি। আমি অনেক বিদগ্ধ বিদুষী মায়েদের কাছে প্রশ্ন রেখেছি ওমেন্স লিভ, নারী স্বাধীনতা নিয়ে। আমরা অনেক আন্দোলন দেখেছি পৃথিবীতে, এমনকি শাখাওয়াতের আন্দোলনও আমরা দেখেছি, রোকেয়ার আন্দোলনও আমরা দেখেছি উইমেন্স লিভের পক্ষে। অনেক আন্দোলন দেখেছি, কিন্তু এই আন্দোলন কি করে উদ্বেলন সৃষ্টি করে এটা আমরা এখনো পর্যন্ত কনসিভ করতে পারি না, ধারণা করতে পারি না। কেমন সে আন্দোলন? ছোট্ট ছবিটা আপনাদের কাছে বলছি। এত কঠিন জিজ্ঞাসা, এত কঠিন প্রশ্ন, একটা নিরক্ষরা, যিনি টিপসই দিয়ে মানি অর্ডার ফর্ম থেকে টাকা তুলতেন, সই করতে পারতেন না, মা শারদা, জয়রামবাটিতে যার জন্ম, যার আবির্ভাব, তিনি এত কঠিন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। একটি নারী জাতি, একটি মায়ের পক্ষের প্রতিনিধি হয়ে তিনি এই প্রশ্নটি ছুড়ে দিচ্ছেন সমন্বয়াচার্যের কাছে। কি প্রশ্ন দেখো, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি। ঠাকুরের হাতটা কপাল থেকে নেমে আসলো, দুটো চোখ পায়ের তলে হাত বুলিয়ে দেওয়া ওই অস্তিত্বের দিকে দুটো চোখে স্থির হয়ে গেল। ছোট্ট শব্দ বললেন, হ্যাঁ করবে বই কি, নিশ্চয়ই করবে। এইবার কঠিন প্রশ্নটা ছড়ে দিয়ে বলছেন, আমি তোমার কি, আমি তোমার কি? এই কঠিন প্রশ্নটি ছুড়ে দিলেন মা শারদা। এত বড় প্রশ্ন পৃথিবীতে আর কেউ করেনি। আমাকে যদি এই প্রশ্ন করে, আমি বহু ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেছি, হ্যাঁ আপনার বউ যদি 50 বছর সেলিব্রেশন করা হয়েছে, অ্যানিভার্সারি পালন করা হয়েছে, এই প্রশ্ন আপনাকে এরকম করে বলে, এই আমি তোমার কি? দাঁড়িয়ে আছো পাশে ড্যান্স করে বলে, আমি তোমার কি? আমি সঙ্গে সঙ্গে ঘুরে বলে বোকা কথা বলে না তো, পদ্মাবতী পার হয়ে গেলে নাটপুতি হয়ে গেছে, আমার বউ আর কি, একটা চা নিয়ে এসো।
ব্যাস 1 সেকেন্ডে উত্তর শেষ, 1 সেকেন্ডে উত্তর শেষ। তিনি কি উত্তর দিলেন? তিনি হাতটা নামিয়ে চোখের দিকে স্থির করে দুটো হাত জোর করে ফেললেন, দুটো হাত জোর করে বলছেন, দেখো দেখিনি কি কাণ্ড, সকালে দুপুরে সন্ধ্যায় এই হাতে ভবতারিণী হয়ে আমার পুজো নিচ্ছে, মালা পড়ছে, আরতি ঘোরাচ্ছি, আর এই ভর দুপুরে সাক্ষাৎ জগদম্বা জগদ্ধাত্রী হয়ে সেই আমার পদ সেবা করছে গো, তুমি যে আমার এই গো, তুমি যে আমার এই। এইরকম একটা চিত্র যদি যদি কমলেন্দু যখন কম্প্যাটেবল ম্যারেজের কথা বলে, অমলেন্দু যখন কম্প্যাটেবল ম্যারেজের কথা বলে, এইরকম একটা চিত্র যদি আমার সংসারে আমি জীবন্ত করে তুলতে পারি, এই ভাবনা, এই চিন্তা, এই বোধ, বোধ কাকে বলে? আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে দেখেছি যে কোনো শব্দ দিয়ে ওকে সন্তুষ্ট করা যেত না। বোধ সম্পর্কে আমরা খুব ক্যাজুয়ালি ইউজ করি, এই একটা বোধ নেই আপনার, আপনি কি করলেন, আপনার একটা বোধ কাজ করলো না, না করলো না। ঠাকুর অনুকূল চন্দ্র বড় অদ্ভুত অদ্ভুত একটি অপার্থিব অলৌকিক অস্তিত্ব। তিনি বলছেন শোনা, শোনা, জানা, দেখা এবং বোঝা, শোনা, জানা, দেখা এবং বোঝা ইত্যাদির মিলিত সমাবেশ যে অনুভূতির সৃষ্টি করে তার নাম হচ্ছে বোধ। হ্যাঁ, বাড়তি সুবিধা তো আমাদের আছে, এটা আমাদের শোনা ছিল না। ঠাকুর বলছেন আই সি, আই ফিল, I see, I feel, I know, I locate. Why locate? Look and take as it is. ঠিক যেমন আছে এটাকে তেমন ভাবে গ্রহণ করো, তাকে তেমন ভাবে বোঝো। সেটা কি করে বুঝতে হয়? বৈশিষ্ট্যকে বুঝতে হয়। বৈশিষ্ট্যকে না বুঝলে পরে এটা বোঝা সম্ভব নয়। আর বৈশিষ্ট্যকে বুঝতে গেলে পরে মেডিটেট করতে হয়। কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, যে লেগে থাকাটা আমার বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না, একটা কন্টিনিউইং প্রসেস আমার ভেতরে কাজ করতে থাকে। এই লেগে থাকার পর্যায় পর্যবেক্ষণ যদি আমার মধ্যে না থাকে, তাহলে অমলেন্দু এতক্ষণ বললো খুঁটো ধরে থাকা হবে না। এই কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে একটি সৎসঙ্গে গিয়েছিলাম, একটা ঘরোয়া সৎসঙ্গ। সেখানে গিয়ে একজন মায়ের সঙ্গে দেখা হলো, ওর ছেলের বিয়ে হয়েছে কিছুদিন আগে, আমাকে নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছিল, যাওয়া হয়নি, দেখা হয়েছে সৎসঙ্গে। আমরা হে আপনার ছেলে তো বিয়ে হয়েছে, বৌমা কেমন? প্রায় তো মাসখানেক হয়ে গেল, বৌমা কেমন? কোনো উত্তর দিল না, এরকম করলো। আমি বললাম হ্যাঁ, এরকম করলো। আবার মাসখানেক বাদে শাশুড়ি আসেনি, বৌমা সৎসঙ্গে এসছে। আর কি গো, তোমার শাশুড়ি কেমন? ব্যাস, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, আর দরকার নেই ব্যাখ্যা করা, টিকা নিষ্প্রয়োজন, টিকা নিষ্প্রয়োজন। এইরকম একটি চিত্র, যে চিত্রটি আগে বললাম, আর পরবর্তী যে চিত্র কেমন হতে পারে, কি আসতে পারে, কেমন করে আসতে পারে, দোষকার, ত্রুটিকার, না জানার, অজ্ঞতার, ভুলের দায় কার? ডক্টর অ্যালেক্সিস ক্যারল, অন্যতম নোবেল লরিয়েট পৃথিবীর মধ্যে, তিনি উচ্চারণ করছেন বর্তমান সভ্যতার সবচাইতে বড় পাপ কি? সবচাইতে বড় পাপ কি? ডক্টর অ্যালেক্সিস ক্যারল পরিষ্কার ভাষায় উচ্চারণ করছেন, ইগনোরেন্স is the severe crimes in this present human civilization. অজ্ঞতার চেয়ে বড় পাপ পৃথিবীতে আর কিছু হয় না। বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন অজ্ঞতা কামস ফ্রম ইগনোর। আমরা যে ইগনোর করি, এটা করা উচিত, আর ছাড়ুন তো বসে, এটা বলা উচিত, আর ছাড়ুন তো বসে, আরে করা উচিত, ছাড়ুন তো বসে। এই ছাড়ুন তো করতে 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 একটা গল্প মনে পড়ে গেল। একটি মাস্টারমশাই, বুঝলেন, সেই মাস্টারমশাই এই ছাড়ুন তো করতে করতে কি করে হয়, মাস্টারমশাই বাড়িতে ঢুকে, সে বাড়ির স্কুলে পড়ায়, টিউশন করে, বাড়ির ছাত্রদের মানুষ করছে, নিজের বাড়ির ভিটেতে পা দিয়ে দেখতে ছেলেরা ভুল ইংরাজি পড়ছে। তখন সে বলল, বাবা ইংরাজি উচ্চারণটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, এটা ঠিক করে কেটে কেটে সিলেবেল ভাগ করে করে উচ্চারণ করো, সিলেবেল ভাগ করে পড়ে একদম মুখস্থ হয়ে মাথায় গেঁথে যাবে। ছেলেটা সেটা বুঝে নিয়েছে। বেশ কিছুদিন বাদে সে মাস্টারমশাই, মানে বাড়ির প্রধান, মানে ওদের বাবা, বাড়িতে ওই দরজা দিয়ে ঢুকে উঠোনে পা দিয়ে বারান্দায় উঠতে গিয়ে দেখছি ছেলেরা লম্বা করে লাইন দিয়ে বারান্দায় বসে পাঠ করছে, এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রি, ফুটুরি। বাবা বলতে কেটে কেটে ভাগ করে করে পড়তে, বলে এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রি, ফুটুরি বলে চিৎকার করে মুখস্থ করছে।
বাবা ওখানে গিয়ে বলছে কি পড়ছো? বলে বাবা একদম কেটে গেছে, তুমি যে বলেছো কেটে কেটে ভাগ করে করে পড়তে, এফু টিউটু আর ইডি ফুটুরি। বলে পোড়া কপাল, টেস্ট মারা ফেলছে। আরে ওটা ফুটুরি না, ওটা ফিউচার, ওইটা ফিউচার, ওটা ফুটুরি না। আরে পোড়া কপাল রে, ফিউচার যে কাটতে কাটতে টুকরা টুকরা করে একেবারে বাড়ি বাড়ি বার করে যাচ্ছে পোড়া কপাল না। ঠিক আমরাও ইগনোর করতে করতে ইগনোর করতে করতে ইগনোর করতে করতে আজকে এমন ইগনোরেন্সের মধ্যে পৌঁছেছি, বিয়ে কাকে বলে, বিয়ে কে করে, বিয়ে কেন করে, বিবাহের সঙ্গে কৃষি, শিল্প, আবহাওয়ার যোশীমঠ উত্তরাখণ্ডে বসে যাচ্ছে। যারা ভূ বিশেষজ্ঞ, যারা নির্মাণ বিজ্ঞানী বিশেষজ্ঞ, ওরা কি বলছে? এই যে অমলেন্দু প্রকৃতির ওপরে অত্যাচারের কথা বলছিলেন, এই অত্যাচার প্রকৃতির উপরে নির্মম ভাবে হয়েছে। আর এই নির্মম অত্যাচারের ফলে যোশীমঠ বসে যাচ্ছে। এই যে আমাদের বিলাস বাজারির ছেলে খড়গপুর আইআইটিতে থেকে কাজ করেছে দীর্ঘদিন। এই খড়গপুর আইআইটি একটি ছোট্ট প্রেডিকশন আছে, আগামী নিয়ার ফিউচারে অনেকগুলো জায়গা মানচিত্রের বাইরে চলে যাবে, অনেকগুলো জায়গা মানচিত্রের বাইরে চলে যাবে। কেন যাবে? আজকে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, নদীর নাব্যতা নষ্ট করে ফেলছি, আমরা বালি তুলে নিচ্ছি। আজকে আমাদের পায়ের নিচের মাটির কন্টিনেন্টাল প্লেট ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, কন্টিনেন্টাল প্লেটের ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন হারিয়ে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর্থকোয়েক হতে পারে। কে করেছে? আমি। কি করে করলাম? বিদ্যা, বুদ্ধি, ধী, মেধাকে অর্জন করেছি এবং ব্যবহার করেছি। এইগুলো পেলাম কোত্থেকে? থ্রু ম্যারেজ, ম্যারেজের পর থ্রু ইউজেনিক, প্রজননের মধ্য দিয়ে। আর ছাড়ুন তো বসে, অমলেন্দু এতক্ষণ বর্ণাশ্রমের কথা বলছিলেন, বিজ্ঞান, প্রজননের বিজ্ঞান বলছিলেন। সুশীল সিংহ রায় কথা দিয়ে শুরু করেছিলাম। খুব দ্রুত আমি আমার কথা শেষ করব, খুব দ্রুত, প্রার্থনার আগেই উপসংহার পর্বে পৌঁছে যাব। আর সেই সময় সুশীল সিংহ রায় আমার বাড়িতে এসে পৌঁছলেন। বিভিন্ন প্রসঙ্গ কথা বলতে বলতে উনি আমাকে বলতেন, জানো বাবা, হিমায়তপুরের ঠাকুরের কাছে বসে আছে। শ্রী ঠাকুরের কাছে যখন বসে আছি, বসে থাকার পর একটি দম্পতি ঠাকুরকে প্রণাম করে ওর নামে আঙুল তুলে নিন্দে করছে, ও এর নামে আঙুল তুলে নিন্দে করছে। মানে কর্তা গিন্নির নামে, গিন্নি কর্তার নামে। ঠাকুর তো কোনো রকমের সামাল দিয়ে দুজনকে পাঠালেন। তখন সুশীল সিংহ রায় আমাকে বলছেন, আমি ঠাকুরকে জিজ্ঞেস করলাম, ঠাকুর এইরকম হয় কেন, এরকম হয় কেন? ঠাকুর কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে বলেন, এক কাম করেন, আপনি করে বলতেন, এক কাম করেন, আপনি এক্ষুনি সুভাষের বাড়িতে উইয়ের মার কাছে পৌঁছায় যান, ওইখানেই উত্তর আছে। আজকে যুগলবন্দির কথা বলছিলাম, ওখানে উত্তর আছে, ওখানে চলে যান। সুশীল সিংহ রায় এলগেন রোডে আসলেন, তখন প্রভাবতী দেবী ওখানে ছিলেন। আশ্রম থেকে গেছেন শুনে খুব আপ্যায়ন, অভ্যর্থনা, পাদ্য অর্ঘ্য দিয়ে যত্ন আত্মি করে উষ্ণ অভ্যর্থনার কথা, ওয়ার্ম রিসেপশনের কথা অমলেন্দু বলছিল। প্রভাবতী এটা নর্মালি করেছেন। এর মধ্যে কাজের বর্ণাশ্রমকে খুঁজে পাওয়া যায়, এর মধ্যে পর্যবেক্ষণ খুঁজে পাওয়া যায়, এর মধ্যে ক্রমাগতিকে খুঁজে পাওয়া যায়। অভ্যর্থনা করে ওপরের তলার ঘরে নিয়ে বসে কথা বলতে বলতেই হঠাৎ বলে, একটু বসুন, আমি আসছি বলে নেমে গেলেন। প্রায় দীর্ঘ সময়, ঘন্টা দুয়েক পার হয়ে গেল। এই সময় পর মা যখন ওপরে এসছেন, বোসমা ওপরে এসছেন, তখন সুশীল সিংহ রায় জিজ্ঞেস করছেন, মা এত দেরি হলো কেন? খুব ক্যাজুয়ালি, খুব নর্মালি, খুব স্বাভাবিকভাবে বললেন, উনি আসছেন তো ওই জন্য। উনি মানে সুভাষের বাবা। কি করে বুঝলেন? আপনি তো আমার সাথে কথা বলছিলেন, আপনি তো আমার সাথে কথা বলছিলেন, কি করে বুঝতে পারলেন যে উনি এসছেন? উত্তরটা দিয়েছিলেন, ওর প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি। ওর হাঁটা, ওর জিনিসপত্র রাখা, দরজা খোলা, দরজা বন্ধ করা, কোনো জিনিস টেবিল থেকে তুলে নেওয়া, ওর হাত নাড়া, পা নাড়া, প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি। এটা শুনে যখন শ্রী শ্রী ঠাকুরকে হিমায়তপুরে বলছেন, ঠাকুর প্রভাবতী মা এই কথা বললেন, ঠাকুর এই হাতটা এই থাইয়ের ওপরে জোরে মেরে বলেছিলেন, এই সারা ওই জন্য ওই ঘরে সুবাস জমাইছে। এটা আমাদের পক্ষে একটা বিশেষ সুবিধা। আমরা যারা বিবাহ করে ফেলেছি আলাদা প্রশ্ন, যারা বিবাহ করেনি তাদের জন্য বাড়তি সুবিধে। আমরা সুখ যদি চাই, এই 5 কিলো সুখ দিন তো, একটা সুখ পাঠিয়ে দেবেন তো, এই 5 লরির শান্তি বাড়িতে পাঠিয়ে দেবেন তো, খুব অশান্তি চলছে বাড়িতে, 5 লরির শান্তি পাঠিয়ে দেবেন, এই কয়েক বস্তা সুখ পাঠিয়ে দেবেন। এটা পাওয়া গেলে পরে ভালো হতো, পাওয়া যায়নি এখনো এটা ইনভেন্ট করা সম্ভব হয়নি। সুতরাং ঠাকুর অনুকূল চন্দ্র অত্যন্ত দত্তহীন ভাষায় আমাদেরকে বলছেন,
কোনো কিছু শুনলে হবে না, তা শুনতে হবে কি করে পাওয়া যায়, আর শুধু শুনলেই হবে না, ঠিক ঠিকটা করতে হবে। সুতরাং বিবাহের সঙ্গে কি সম্পর্ক, সদাচারের সঙ্গে কি সম্পর্ক, জীবনের সঙ্গে কি সম্পর্ক, এই প্রত্যেকটি বিষয়কে সেগমেন্ট ওয়াইজ, যেমন সেগমেন্ট বায়োপসি হয়, ঠিক সেগমেন্ট বায়োপসির মতন ঠাকুর আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন। আর ছোট্টবেলা থেকে এটা দেখতে দেখতে একটা খণ্ডচিত্র বলছি। ঠাকুরের কাছে একদিন আমি বসেছিলাম, ঠাকুরের স্ত্রী ছোট মা এই যে খাটের যে চারদিকে চারটে ছত্রি আছে, যার উপরে একটা টাঙানো আছে, ওই ডান দিকের ছত্রিটা ধরে ছোট মা দাঁড়িয়ে ঠাকুরের কথা শুনছেন। আপনাদের মতন এরকম অসংখ্য ভক্তজন ঠাকুরের পার্লার ঘরে বসে আছে। হঠাৎ ঠাকুর ডান দিকে ঘুরেই খুব ফিসফিস করে ছোট মাকে যেন কি বললেন, আমি শুনতে পাইনি কথাটা। আর যখনই বললেন ছোট মা করে জিভ বার করলেন, একদম ভুলে গেছি, এখনই করছি বলে চলে গেলেন। কিছুক্ষণ বাদে যখন চলে গেলেন, ঠাকুর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন, এই মানুষে ভুলে যায় কে, কত দেখি, কত ব্যাখ্যা শুনেছি, কত ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা শুনেছি, ঠাকুরকে সন্তুষ্ট করা যায়নি। শ্রী ঠাকুর বললেন, অশ্রদ্ধার থেকে। আমরা এইমাত্র বললেন শ্রদ্ধ সম্বর্ধনা দেবেন শ্রদ্ধ প্রণয় মজুমদার, এইসব কথাগুলো কোনো মানে হয় না। আমি প্রকৃত শ্রদ্ধেয় কিনা, আপনি আমার কাছে শ্রদ্ধেয় কিনা, আমার বাবা মা আমার কাছে শ্রদ্ধেয় কিনা, কি করে বোঝা যাবে? ঠাকুর মনিয়ারের ডিকশনারি খুলতে বললেন। মনিয়ারের ডিকশনারি খুলে সদ্য প্রয়াত দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী ঠাকুরকে বলছেন, সৎ তালিবাস সরফলা খণ্ডত্ব, সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা। তাহলে আমাকে যখন যে আদেশ নির্দেশ কথাটি বলা হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে সেই কথাটিকে আশ্রয় করে কি করে দ্রুত কাজটাকে করতে পারি, কি করে দ্রুত কাজটা শেষ করতে পারি, সেটা যদি করতাম, সেবা দিতাম, তার ফলকে আমি ধারণ করতাম, এই কাজটা করা হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলতে পারতাম। কিন্তু আমাকে করে বলতে হলো, ভুলে গেছি। কেন? আমি যথার্থ শ্রদ্ধা করতে শিখিনি। তাহলে এই কাজের যে পর্যবেক্ষণ, এটা আমার জীবনে বাড়তি সুবিধে, এইটা আমার জীবনের বিশেষ সুবিধে। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এই রুটিন প্র্যাকটিস ইন মাই ডেইলি রুটিন লাইফ যদি আমি না করি প্রত্যেকটা বিষয়, তাহলে পরে আমার দীক্ষা কতটুকু আমাকে দক্ষ করবে জানি না। ঠাকুর বলছেন, দীক্ষা আছে, দক্ষতা নেই। জীবন আছে, তার জেল্লা নেই, এটা হতে পারে না। জীবন থাকলে তার জেল্লা থাকবে, দীক্ষা থাকলে তার দক্ষতা থাকবে। এটা রুটিন প্র্যাকটিসের মধ্যে পড়ে। দীক্ষা নেওয়া তো ছেলে খেলার ব্যাপার নয়। দীক্ষা নিলাম আর তার সংখ্যা বৃদ্ধি করলাম, তা হয় না। ঠাকুর অনুকূলচন্দ্র গুরুগিরি ব্যবসা করবার জন্য আমাদের কাছে আসেননি। তিনি পরিষ্কার ভাষায় আমাদের জীবন বিনির্মাণের জন্য কি কি করতে হয়, আমাদের জীবনের সুখ, ঐশ্বর্য, যশ, খ্যাতি, বৃদ্ধি, সুস্থ সামগ্রিকত্ব কি করে পেতে পারি, তার বিধি, বিজ্ঞান, ব্যাকরণ, প্রকরণকে আমাদের কাছে প্রদান করেছেন। এবং নিজের জীবন দিয়ে তাকে আচরণে বাস্তবায়িত করে তুলে দেখিয়েছে। কেমন? ঠাকুরের ডান দিকটা প্যারালিসিস হয়ে গিয়েছিল 57। ডক্টর ওকে বলেছিলেন 200 মিটার হাঁটতে প্রত্যেক দিন। ঠাকুর হাঁটছেন, পেছনে পেছনে চেয়ার যাচ্ছে, ছাতা যাচ্ছে, জল, গাড়ু, গামছা সব যাচ্ছে সঙ্গে সঙ্গে। কিছু দূর গিয়ে স্প্যাজম হচ্ছে, এরম করে সঙ্গে সঙ্গে চেয়ার দেওয়া হলো। ঠাকুর বসলেন, সবাই এরম করে করে বাতাস করছে ঠাকুরকে। বাতাস করতে করতে শ্রী ঠাকুর এই বাতাস করতে করতে বলছেন, 200 মিটার আর কতদূর আইছি, আর কতটা বাকি, এই যে এইটুকু, কালকে হবে, আজকে আর হাঁটতে হবে, কালকে হবে। এই কালকে হবে সপক্ষে কত যাজন ঠাকুরকে করলো, সবাই প্রচুর যাজন করলেন সব ভক্তবৃন্দ ঠাকুরকে। ঠাকুর শ্রোতার মতন সবার যাজন শুনলেন। শোনার পর বলছেন, ওইখানে দাঁড়ায় দেখা তো কতটুক। একজন দৌড়ে গিয়ে ওই জায়গাটা দাঁড়িয়ে, এইটুকু ঠাকুর, ওই বাঁশের খুঁটি পর্যন্ত এইটুকু, প্রায় এতখানি চলেই এসছে, ওটা কালকে করলেও হবে। ঠাকুর তাকে হেসে চেয়ার থেকে উঠলেন, উঠে বললেন, চল কামটা সারে ফেলাই। ওই পর্যন্ত গিয়ে ফেরার সময় বলছেন, সংকল্প করা মানে জানিস তো, যা মানুষ ঠিক করে সেই পর্যন্ত যদি সঠিক সম্যক বিহিত না করে, আমার জীবনে কি ক্ষতি হতে পারে? ডুয়াল পার্সোনালিটি তৈরি হয়। আমার চিন্তা ছিল একরকম, কর্ম হলো আর এক রকম। এটা কি করে? ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, and habit turn into instinct, and instinct is a condensed form of our character. এটি আমার জিনকে ইনফ্লুয়েন্স করে, এবং আমার জিনের ভেতর দিয়ে আমার স্ত্রীর কাছে আমার এই দ্বৈত সত্তা প্রেরিত হচ্ছে।
ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছিলেন টাটানগরে আপনাকে বলতে বলেছে, আপনি যাবেন, ম্যাক্সিমাম সময় বলবেন। কৃষ্ণ তো বলছেন কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিট, এটা তো ম্যাক্সিমাম সময়। যদি মিনিমামের মধ্যে করতে পারেন তবে তো কথাই নেই। বলে মিনিমাম কত? বলে 1 মিনিট। দেখবেন যত ছোট মাল তার দাম তত বেশি। ওই জন্য বলে ছোট, ওকে খুঁটো না। একটা আঁচিল খুঁটে দিয়ে ক্যান্সার হয়ে গিয়েছিল, চোখে দেখেছি দেওঘরে, বুঝতে পেরেছেন? ছোট জিনিস বেশি খোঁটা ভালো না। সুতরাং অল্প ছোটর মধ্যেই পরিবেশন করতে গেলে শক্তি লাগে, দক্ষতা লাগে, ক্ষিপ্রতা লাগে। আমারটা নেই, আমি অল্প সময়ের মধ্যেই শেষ করছি। এই সুবিধাগুলো আমরা পেতে পারি, এটা বিজ্ঞান সমর্থন করে। ইয়াস, পেনসিলভেনিয়া নিউরোমেডিসিন ডিপার্টমেন্ট, বইটার নাম হচ্ছে সায়েন্স, হেলথ অ্যান্ড রিলিজিয়ান। একজন ভদ্রলোক, তিনি একজন শ্রমজীবী মানুষ, তিনি ডক্টরের কাছে এসছেন। ডক্টরের নাম হচ্ছে ডক্টর নিও ওল্ডম্যান। ওর কাছে এসছেন, এসে বলছে হোয়াট ইজ ইউর প্রবলেম? বলছে আমি একটা শ্রমজীবী মানুষ, আমি সব হাতুড়ি, ছেনি, স্ক্রুড্রাইভার, রেঞ্জ দিয়ে কাজ করি, ওইখানে কাজ করছি। আমার সেলফে মালপত্রের যন্ত্রপাতি এখানে রাখা আছে। আমি যখন ওখানে কাজ করতে গেলাম, একটা দরকার এখানে আনতে গেলাম, ভুলে গেলাম কি আনতে এসছি। আবার যখন পেলাম, মনে করে পেলাম, যখন গেলাম কি কাজ করছিলাম, কতটুকু করছিলাম ভুলে গেছি। দিস ইজ মাই প্রবলেম। কি প্রেসক্রিপশন করলো প্যাডে জানেন? বললো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। এই দুটো হাফে স্ট্রেট মেরুদণ্ড সোজা করে দুটো হাত এরকম করে করে আপনি হাতে তালি দিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন। আমার ভাষায় বলছি, কীর্তন করবেন। তারপরে সেকেন্ড হাফে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন। রিপোর্ট আফটার ফরটনাইট, 15 দিন বাদে রিপোর্ট করবেন। 15 দিন বাদে যখন উনি এসছেন, তখন জিজ্ঞেস করছেন কেমন ফিল করছেন? বলে আগের থেকে অনেক বেটার। সমস্ত চিকিৎসক মহল একত্রিতভাবে ওকে বলছে, এটা কি প্রেসক্রিপশন করলেন আপনি? একটা ডক্টর হিসেবে এটা আপনি কি লিখলেন? উনি বলছেন আমি ঠিকই লিখেছি। আমরা যখন সিরাপ বা সাসপেনশন প্রেসক্রিপশন করি, তখন বোতলের গায়ে লেখা থাকে শেক দ্য বটল বিফোর ইউজ। এই সিরাপটা খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। বলি আমার বাবা যখন আমাকে বাবার শরীর থেকে আমার মার শরীরে প্রেরণ করেছে, আমি ধীরে ধীরে 10 মাস 10 দিন পর মার শরীর থেকে ভূমিষ্ঠ হয়েছি। এই এত বড় হয়ে দাঁড়িয়ে আছি। আমি যদি আমাকেই জিজ্ঞাসা করি মর্নিং টিল নাইট, আমি আমাকে কতবার ঝাঁকিয়েছি? কতবার? হ্যাঁ, ঝাঁকিয়েছি, অনেকবার ঝাঁকিয়েছি। এই যে ও টাকাও করেছে 2 নম্বরই পয়সা, এই যে ও চাকরি পেয়েছে, ঘুষ দিয়েছে, এই যে ও বাড়ি করেছে, চেরিংবাজি করেছে, এরকম করে ঝাঁকিয়েছি। আরে বলতে ভালো না, সংসার ভালো না, সুখ নেই, এরকম করে ঝাঁকিয়েছি, অনেকবার ঝাঁকিয়েছি। কারো প্রতিষ্ঠা ঈর্ষান্বিত হয়েছি, কারো নাম যশ খ্যাতিতে বুকের পাঁজরের তলে চিনচিন ব্যথা করেছে, কারো উন্নতি দেখলে পরে ঈর্ষা হয়েছে, হীনমন্যতা হয়েছে, এরকম ঝাঁকিয়েছি। কম ঝাঁকাইনি, অনেক ঝাঁকিয়েছি। কম ঝাঁকাইনি, অনেক ঝাঁকিয়েছি। একদিন চৈত্র বৈশাখ মাস, শ্রী ঠাকুরের কাছে বসেছিলাম। ওখানে দেওঘরে ঘূর্ণিঝড় হতো, এখন হয় কেন জানি না। হঠাৎ একটা বাতাস এরকম কিছু ঘুর পাকিয়ে যেত, এরকম গিয়েই ফুট করে উড়ে যেত ওপরে। খড় পাতা কুটো সব ওর মধ্যে পাকে আবার কমে যেত। কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় হতো একটুখানি সময়ের জন্য। ঠাকুর একটা খোলা জায়গায় চৌকের ওপরে বসে আছে। হঠাৎ একজন লোক হেঁটে ঠাকুর প্রণাম করতে আসছে, ওরকম ঘূর্ণিঝড় হওয়াতে পট করে চোখের মধ্যে গিয়ে একটা কুটো পড়েছে। সে কুটোটা অনেক জলের ঝাপটা টাপটা দিয়েছে, এ করে যে বার করতে পারেনি। তখন সে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে, চোখটা এরম করে বলছে, দেখুন তো আমার চোখে কিছু পড়েছে কিনা, সে লোকটা বলে হ্যাঁ একটা কুটো আছে। আস্তে আস্তে কুটোটা একটা রুমালের খুঁট দিয়ে বার করে দিল। ঠাকুর টোটাল সিনারিওটা দেখলেন। দেখার পরে বলেন, দেখেছিস শালা, মানুষের চোখ সব দেখফের পায়, মানুষের চোখ দুনিয়ায় কনে কি হচ্ছে সব দেখফের পায়, কিন্তু শালা চোখে যদি কুটো পড়ে চোখ আর তা দেখফের পায় না। চোখের মধ্যে যদি কিছু পড়ে চোখ আর দেখতে পায় না। এই চোখ সব দেখতে পায়, কিন্তু চোখে কিছু পড়লে সে আর দেখতে পায় না। এই চোখকে দেখার জন্য আমার সামনে কোনো পার্সনিফাইড লিভিং এক্সিস্টেন্সের নাম হচ্ছে গুরু। এই এমনতর একটি ব্যক্তির সান্নিধ্যে থেকে যখন তার নির্দেশাবলীকে আমি এক্সারসাইজ করব, তখন একটু 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 করে চোখকেও দেখতে পাবে। ঝাঁকাতে শিখব। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলেছেন, বাস্তবা মাত্রা বস্তু শিবদাম পাশ্চাতি বস্তু সূক্ষ্ম।
ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীমদ্ ভাগবতের এই শ্লোককে আরো সরলীকরণ করে বলছেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব। যে চিন্ময়ী মা বলা হচ্ছে স্ত্রীকে, আমি কয়েকটি কথা বলে যাচ্ছি, আপনারা এই কথাগুলো শুনুন, ইচ্ছে হলে এক্সারসাইজ করবেন, ইচ্ছে না হলে এই পুষ্করিণীর মধ্যে ফেলে দেবেন। আই এম নট হকার, আই এম নট সেলসম্যান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক সৎসঙ্গ। জীবনকে যদি উপভোগ করতে হয়, জীবনকে যদি ভোগ করতে হয়, জীবনকে যদি অগ্রগমন করাতে হয়, নানা পন্থা বিদ্যাদয় নায়। যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন, যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এ কথাগুলো শুনবেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন আছে। আমার বাড়ির ছেলেকে এই যে উৎসবে এসছি, আমরা যদি আগ্রায় যাই, দিল্লি আগ্রা গেলাম, আগ্রা থেকে ফিরলাম, আমরা একটা ছোট্ট তাজমহল নিয়ে ফিরি, রেপ্লিকা। এটা কি আগ্রা গিয়েছিলাম, এই যে তাজমহল। বৃন্দাবন গেলে একটা চিহ্ন নিয়ে ফিরি, বৃন্দাবন গিয়েছিলাম, এই যে চিহ্ন। রাজস্থান গেলে জয়সলমীরের পাথর নিয়ে এসে, যে রাজস্থান গিয়েছিলাম, জয়সলমীরের স্টোন। এখানে এই উৎসবে এসে দীনবন্ধু সাঁতরা তিনি এই জমি দান করেছেন। এখানকার গুরুভাইরা আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা করে খেটে খুঁটে দিনভর এই উৎসব করছেন। এখান থেকে যখন ফিরবেন, কেউ যদি জিজ্ঞেস করে, আরে ওখানে তো গেলেন, দিনভর খিচুড়ি খেলেন, খ্যাটন দিলেন, বড় বড় কথাবার্তা শুনলেন, কি নিয়ে আসলেন দেখাতে পারেন? দেখাতে পারেন কি নিয়ে এসছেন? হ্যাঁ, দেখাতে পারি, আমি বলছি শুনুন, দেখাতে পারেন। আমি 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 আজকে রাত্রিবেলা আমার বাড়িতে গিয়ে আমার বউকে, আমার ছেলে মেয়েদের ডেকে আমি তো এটা বলতেই পারি, শোনো, আগামীকাল যখন সকাল হবে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে এই যে ভদ্রলোককে আমরা পা না ছুঁয়ে হাঁটু মোড়ে একটা প্রণাম করব, হাঁটু মোড়ে একটা প্রণাম করব। হঠাৎ কোনোদিন তো করিনি, বেটার লেট দ্যান নেভার। করবো না তা তো নয়, আমরা উৎসবে গিয়েছিলাম। এই প্রণাম করার মধ্য থেকে এই ভদ্রলোক, এই বংশের, এই কুলের, এই রক্ত বর্ণ গোত্রের স্মারক ধারক বাহক, ইনি আমাকে স্বীকৃতি দিয়ে এই বাড়ির কুলবধূ করেছেন। এর স্মারক হচ্ছে তোমরা। আমরা যদি উচ্চে অবজ্ঞা করি, শ্রেয় আনত না হই, তোমাদের বাচ্চা কাচ্চাগুলো জীবনে শিখতে পারবে না। এবং আমার দেশ উত্তরাখণ্ডের যোশী মঠের মতন একদিন গোটা দেশটা আস্তে আস্তে মানচিত্রের বাইরে চলে যাবে। সমস্ত জনজীবন, সমস্ত গণজীবন, সমস্ত সমষ্টি জীবন একদিন আস্তে আস্তে বসে যাবে। একে বাঁচাবার জন্য, তোলার জন্য এখন থেকে ডুয়েট নাও, এখন থেকে এটা করো। উৎসব থেকে এটা নিয়ে এসছি। উৎসব কি করে? শ্রেয়কে সৃজন করে। উৎসব কি করে? গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে। উৎসব কি করে? মহৎ জিনিসকে ইন্টিগ্রেট করে। আজকে এইটা আমি উৎসব থেকে নিয়ে এসছি, করো। নাম্বার 2, অ্যান্ড্রয়েড মোবাইল ছেলেকে দিয়ে বলুন 7 দিন সকালবেলা বাবা ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে মাটিতে পা দেয়, ভিডিও রেকর্ড করো। যখন বাড়িতে ফিরে আসে ভিডিও রেকর্ড করে, মনিটর করো, এডিট করো। বাবা এই সময়কালের মধ্যে কখন কোন সময় কি কি জিনিস ব্যবহার করে, কি কি কাজ করে। বাবা যখন বাড়ি থেকে বিছানা থেকে মাটিতে পা দেবে, সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে বাবার ব্রাশ পেস্ট লাগিয়ে দাও, বাবার সাবান ঠিক করে দাও, বাবার টয়লেটে গেলে কি গামছা জামা কাপড় সব ঠিক করে দাও। যখন আমি কি করি আমাকে ভিডিও রেকর্ড করো। আমার কাজের মধ্যে তোমার সময় যতটুকু পাবো, ব্রেনকে বিজনেস দাও। তুমি সেখানে কিচেনে পৌঁছে গিয়ে অথবা ঘরে পৌঁছে গিয়ে আমাকে কখন কি প্রয়োজন এইটুকু পুত্র হিসেবে আমাকে পরিচর্যা করো। মোবাইলে 7 দিন রেকর্ড করবেন, দেখবেন সিনারিও বদলে গেছে, ফিজিক্যাল ফেনোমেনা বদলে গেছে, আনন্দ স্ফুরিত হচ্ছে। না বলিতে কাজ বুঝিয়া করে, সেই তো সে বক নাম। পুত্র কাকে বলে? ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, আমার ছোট্টবেলায় আমার মা আমাকে যেমন করে পরিচর্যা করতেন, আমার বাবা আমাকে যেমন করে সংরক্ষণ করে উদ্বাহ করতেন, উদ্বর্ধন করতেন, বড় হয়ে আমি যদি মা এগুলো জল দিত, আরে বাবা এই কাজটা করে দিত, আরে এটা যদি বলতে হয় চাকর করে দেবে। আজকাল আরবান কোম্পানি আছে, আরবান কোম্পানিতে ফোন করে বললে আমার এই লাগবে, ওদের প্রোগ্রাম দিয়ে দিলে পরে ওরা বাড়িতে এসে টাকা দিয়ে দিয়ে পরে সব কাজ করে দিয়ে চলে যাবে, সব কাজ করে দেবে আরবান কোম্পানি। এই জন্য আমার বিয়ে করার দরকার নেই, আমার ছেলেপুলের দরকার নেই। তাহলে পুত্র কাকে বলে? নার্চার, নারিশমেন্ট, সার্ভিস।
এই প্রত্যেকটা জিনিস বলার আগেই বুঝতে হবে, আর বুঝে বুঝে সেগুলো করতে হবে। যখন করবে পুত্রার্থে ক্রিয়ত ভার্যা, তখনই যথার্থ পুত্র পদবাচ্য হবে। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, যদি এগুলো কেউ না করে তাহলে পুত্র তার সংজ্ঞাকে হারিয়ে ফেলবে। পরিষ্কার উত্তর, অনলি এ ভেজিটেবল এন্টিটি। সুতরাং আজকে উৎসব থেকে আমি এইটা নিয়ে যেতে পারি, আমি আগামীকাল আমার সংসারে এটাকে প্রয়োগ করতে পারি, প্রবর্তন করতে পারি। আর করলে পরে 3 মাস সময় আমি বলছি, আজ হচ্ছে 23শে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 23শে এপ্রিল দাঁড়িপাল্লা ওজন করে দেখবেন, সন্ধে যেই হয়ে যাবে আমরা সারাদিন কাজ করার পর এরকম করে পা লম্বা করে ছড়িয়ে দিয়ে বলে টিভিটা খুললো, গাঁটছড়া, ধুলিকণা, আলতাফরিং পরপর পরপর সব চলতে শুরু করে দিল। দেখুন কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধে নেই। ওর মধ্যে থেকে 5 মিনিট সময় বার করে নিন। 5 মিনিট সময় বার করে সাদা একটা চাদর মাথায় দিয়ে স্ট্রেট হয়ে বসে মোবাইলে অ্যালার্ম দিয়ে 5 মিনিট, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য তারা বীজনাম জপ করবেন, যারা অন্য কোনো গুরুদেবের শিষ্য গুরুদেবের বীজনাম করবেন। অমলেন্দু ওমের কথা বললেন, যারা কোনো নাম জপ দীক্ষা গ্রহণ করেন তারা ওম জপ করবেন। 3 মাস করে দেখুন, আপনার সেলুলার ইলাস্টিসিটি বেড়ে যাবে, ক্যাভিটি বেড়ে যাবে। আর ঠাকুর বলছেন ধ্যানে মানুষকে কি করে, ধীর স্থির এবং গ্রহণক্ষম, আমার রিসেপটিভ ক্যাপাবিলিটি বাড়তে শুরু করবে। 3 মাস পর আর আমাকে বলতে হবে না নাম করলে কি হয়, ধ্যান করলে কি হয়। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য, সামীপ্য, সংসর্গের মধ্য দিয়ে এইগুলো আমি অ্যাচিভ করতে পারি। অ্যাচিভ করব কি করব না এটা আমার উপর নির্ভর করবে, যেহেতু আমার জীবন, আমার কর্ম, দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সেটাও আমার সিদ্ধান্ত, আমাকে গ্রহণ করতে হবে। সৎসঙ্গ উৎসব থেকে সমস্ত বিশ্ববাসীর জন্য আজকে 23 জানুয়ারি ভারত নির্মাণ যজ্ঞের অন্যতম সমিত, অন্যতম আহুতি, ভারত নির্মাণ যজ্ঞের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অন্যতম রাজনৈতিক শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। কি বার্তা! নিভৃত অস্তিকায়নে ঠাকুরের সঙ্গে শেষ কথোপকথনটুকু শোনা গিয়েছিল। সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হিসেবে পাবনা কংগ্রেস কনফারেন্সে যাওয়ার আগেই তিনি কংগ্রেস নেতৃবৃন্দকে বলেছিলেন, আমার বাবা মায়ের গুরুদেবকে আগে দর্শন করে প্রণাম করে তারপর সিরাজগঞ্জ কংগ্রেস কনফারেন্সে যাব। এবং সেইখানে গিয়ে তিনি সাষ্টাঙ্গ প্রণামের পর তার আগে ঠাকুর একটা চেয়ার দিয়েছিলেন, উনি চেয়ারটা সরিয়ে দিয়েছিলেন, দিয়ে মাটিতে বসে বলেছিলেন, আমার বাবা এবং মায়ের গুরু আপনি, আমি আপনার সামনে চেয়ারে বসতে পারি না। আজকে আমার ছেলেই সেদিনকে গিয়েছিলাম একটা জায়গায়, আমি বলছিলাম ইষ্টভীতি করার পরে মাকে বাবাকে রোজ প্রণাম করবেন, আর মা বাবাকে রোজ প্রণাম করে ইষ্টভীতির মতো পিতৃভীতি মাতৃভীতি দেবেন, এইসব কথা বলছিলাম কথার মধ্যে। হঠাৎ সৎসঙ্গ শেষ হয়ে গেছে, বসে কথা বলছি, হঠাৎ আমার সামনে যে ভদ্রলোকের সাথে কথা বলছি পকেটে টুংটুং করে বেজে উঠলো। উনি এরকম করে পকেট থেকে মোবাইলটা এরকম করে দেখে হাসলেন। আর হাসলেন কেন? বলে আপনার কথা শুনে আমার ছেলে আমাকে প্রণাম করলো। আমি ছেলে তো সামনে দাঁড়িয়ে আছে, এই তো আপনার ছেলে এখানে। বলে না, মোবাইলে মেসেজ করে প্রণাম দিল। আমি তার মানে নিচে হলে না কেন? বলে টাইট জিন্স পরেছে না, নিচে হলে এখানে ফেটে যাবে, পাছা বেরিয়ে যাবে, ওই জন্য মোবাইলে প্রণাম দিয়ে দিলাম। সুতরাং এইরকম একটি ক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার ছাত্র, এখনকার সন্তানের পুত্রের যে চেহারা, সুভাষচন্দ্রের একথা স্মরণ করতে হয়, ঠাকুর কি বেশি জিনিস দিয়েছেন, কি বাড়তে সুবিধা পেয়েছে। তিনি চেয়ারটা সরিয়ে দিয়ে বলেছিলেন, আপনি আমার বাবা এবং মায়ের গুরুদেব, আমি আপনার সামনে উচ্চ আসন সমান আসন গ্রহণ করতে পারি না। তিনি সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন। শেষ যেটুকু নিভৃত রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল, শেষ যেটুকু কথা বেরিয়ে আসার সময় শোনা গিয়েছিল, সুভাষচন্দ্র শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আপনি যা বলছেন তা সর্বত প্রকারে সত্য, কিন্তু আমি এতদূর এগিয়ে গেছি, এখান থেকে ফিরে আসা আমার পক্ষে এখন হয়তো আর সম্ভব নয়। ঠাকুর বলেছিলেন, আমি যা বললাম সুভাষ, এটা যদি সম্পাদন করা সম্ভব হয়, আগামী 30 বছরের মধ্যে ঝাঁ চকচকে কিছু ছেলে আমরা পেতে পারি, যার কাঁধের উপরে দেশ এবং বিশ্ব নির্ভর, নির্ভয় এবং নিশ্চিন্ত। আমার উপসংহার পর্বে বলছি, কি বার্তা সৎসঙ্গ দিতে চায় আর কি পরিস্থিতি এখন চলছে, যারা এই কথা শোনার পর লম্বা কুকুরের মধ্যে একটা ঢেউ তুলে দিয়ে আমরা চলে যাবো, ছাড়ুন সব কথা, বড় বড় কথা ছেড়ে দিন, কোনো অসুবিধে নেই, কাউকে জোর জবরদস্তির ব্যাপার নেই। এখানে একটা গল্প বলি, মনে রাখবেন, আমি গেছি একটা বাড়িতে, ওই বাড়ি
রিয়েলি আমি বম্বে মালাবার হিলসে গিয়েছিলাম, যার বাড়িতে ওরকম বাড়ি আমি এখনো পর্যন্ত দেখিনি। যেমন তার বাড়ি, তেমন তার দেওয়াল, তেমন তার সোফা, তেমন তার কালার, তেমন তার মেঝে, সব কিছু ইউনিফায়ার, সব কিছু সমন্বিত। আমি ওই সোফাতে বলে এখানে বসুন, আমি সোফাতে এরকম করে বসেই প্রায় কোমর পর্যন্ত ভ্রুত করে ডুবে গেছি। ডুবে এরকম স্প্রিংয়ের মতন এরকম করে দুলতে দুলতে বললাম, বাপরে বাপ, ওরে বাপ, এত বড় দামি সোফায় বাপের জীবনেই প্রথম বসলাম, কোনোদিন এরকম সোফাতে আমি বসিনি। সঙ্গে সঙ্গে সেই বাড়ির যিনি গৃহিণী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, মনোবৃত্তানুসারিণী, গৃহলক্ষ্মী, কুলবধূ, তিনি কাপড়ের খুঁটটা এরকম করতে করতে বলুন, ভালো লেগেছে? আমি হ্যাঁ ভালো লেগেছে। আমি হ্যাঁ ভালো, মানে বাপের জীবনে প্রথম দেখলাম, ভালো লাগবে না? সব আমি একা একা করেছি। দেয়ালের রং আমি অসাধারণ, মেঝে আমি অপূর্ব, ফার্নিচারের তুলনা হয় না, বলার ভাষা নেই আমার, অপূর্ব। সব আমি একা একা করেছি, জানেন, সব একা একা করেছি। তাই নাকি? হ্যাঁ, শুধু এগুলো, এই সমস্ত মিস্ত্রিদের সাথে কমিউনিকেট করা, দুটো ছেলে আমার, দুটো ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়া, সাঁতারে নিয়ে যাওয়া, ছবি আঁকে নিয়ে যাওয়া, জিমে নিয়ে যাওয়া, পড়াশোনা করতে নিয়ে যাওয়া, কলেজে স্কুলে ছাড়া, সব আমি একা একা করেছি। জানেন, চাফি খাবেন? আমি কি খাবো? চাফি? আমি চাফি আবার কি, সে তো কোনোদিন শুনিনি। মানে চায়ের অর্ধেকটা, কফির অর্ধেকটা, দুটোকে চার ফি একসাথে করে চাফি। চাফি খাবেন? আমি বাপের জীবনে খাইনি, যদি দেন তো খেয়ে নেবো, অসুবিধা নেই কিচ্ছু। হ্যাঁ চাফি খাবো, তাহলে আনি। বলো ওইটুকু গিয়েই পেছনে ফিরল। আর কিছু বলবেন? না না, আপনি তার তো প্রশংসা করলেন, যার জন্য করলাম, যার এখানে ঘুরপক খাচ্ছে না, মন পেলাম না, এরকম ব্যাক গিয়ারে এরকম করে দেখি, বলো মন পেলাম না, আমি চলে গেল। কিছু দূর গিয়ে থেমে বলো, চিনতে পারলো না, জানেন, প্রুত করে আঁচল দিয়ে চোখের কোলটা মুছে ফ্রেশ করে চলে গেল। তার 5 মিনিট বাদে ওর বর মানে স্বামী, সে ঢুকে আমার উল্টো দিকে সোফাতে ঠ্যাঙের ওপর ঠ্যাং এরম করে তুলে হাত দুটো পেছনে হেলান দিয়ে বলল, আমার নিন্দে করছিল বুঝি? আর না না, একদম না। আরে হ্যাঁ হ্যাঁ, এই বুঝলাম না, হ্যাঁ এগুলো সব বলেছে। আচ্ছা আপনি মহাভারত দেখেছেন? বি.আর. চোপড়া? হ্যাঁ, দূরদর্শনে দেখেছি। আচ্ছা, মহাভারতে হস্তিনাপুর রাজসভায় যখন দুঃশাসন ফাড় করে দ্রৌপদীকে চরকির মতো ঘোরাচ্ছে, কাপড় টেনে নিচ্ছে, পেছন থেকে যদি শ্রীকৃষ্ণ সাপ্লাই না দিত কি হতো? আর সর্বনাশ হয়ে যেত, একেবারে সর্বনাশ। আমার বউ যে সকাল থেকে চরকির মতো ঘুরছে, এই করেছে সে করেছে বলে যাচ্ছে, আমি যদি সকাল থেকে এই সাপ্লাই না দিতাম, বউ চরকির মতো লাকড়ির মতো ঘুরতে পারতো? একদম না দাদা, চিনতে পারলো না, মন পেলাম না। হঠাৎ দেখে এই হাঁটুর ওপরে ওদের দুটো বাচ্চা এসে বসে, বাপের এখানে একটা চুপ করে চুমু খেলো, এখানে একটা চুপ করে চুমু খেলো। বলছে, বাবা আমি ছেলে বুঝি? বলছে হ্যাঁ। কি নাম? বললো নাম, এর নাম হচ্ছে বুলেট, আর এর নাম হচ্ছে রকেট। বা বিউটিফুল, একটা উড়বে একটা ফাটবে। যখন উড়বে আর ফাটবে তখন বুঝতে একটু অসুবিধা হবে না যে নামকরণের তাৎপর্য। সেটা করে অনুকূলচন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন, নামকরণ করার সঙ্গে সঙ্গে ঐতিহ্য, রক্ত, বর্ণ, বংশ, গোত্র, পিতৃপুরুষ, আমার বাপ, বড় বাপ, সব আমার নামের মধ্য দিয়ে, আমার আচরণ, চলন, চরিত্রের মধ্য দিয়ে চিত্রিত হতে হতে এক চালচিত্র তৈরি করবে। আমরা বুঝতে পারিনি। আমার শেষ কথা, সময় প্রার্থনার সময় সমাগত। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সৎসঙ্গ এবং এই কর্তৃপক্ষ, উৎসব কর্তৃপক্ষ সমস্ত বিশ্বের কাছে কি বার্তা দিতে চায়, কি আমাদের উত্তর, কি আমাদের বার্তা, সমস্ত অস্তিত্বের কাছে আমাদের কি বার্তা, সৎসঙ্গ কি বলতে চায়, আমাদের আন্দোলন, এই আন্দোলন, কি বার্তা দিতে চায়, শুনুন। একটি গল্প দিয়েই আমার কথার ইতি টানব। একটি গ্রামের মধ্যে আমরা তো শুনলাম অনেকে গান টান করলেন, এরকম একজন গায়ন ছিল, বিভিন্ন জায়গায় গান গেতে যেত। হঠাৎ বেনারস থেকে এক পণ্ডিত মশাই এসছেন, এসে বললেন যে এই গ্রামে একটু শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক করতে চাই, কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ, একজন গান গেত, সেই গায়নকে হাজির করে বলতে, আমরা তো লেখাপড়া জানি না, তুই একটু পণ্ডিতদের সাথে কথা বল। সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, উঠোনে নেমে দেখছে একটা মাচার ওপরে একটা এরকম বড় লাউ ঝুলছে। সে লাউটা দেখে পণ্ডিতের সামনে গিয়ে বসে বলছে, পণ্ডিত মশাই, বল তুই তো মূর্খ, তুই আগে বল, তুই তো বড় মূর্খ, তুই আগে বল। বলে কি বলবো, বলুন, এর মানে কি? বলে কি? বলে লাউ ফলিতং। হ্যাঁ, লাউ ফলিতং। আরে লাউ ফলিতং, এই শব্দ তো কোথাও শুনিনি, কোনো শাস্ত্র, সংহিতা, পুরাণ, উপনিষদ, বেদের মধ্যে খুঁজে পাইনি। সে উত্তর দিতে পারলো না, তার গ্রামে ফিরে, তার জায়গায় ফিরে গেল। বন্ধুরা জিজ্ঞেস করলো কি হলো, কি বললো? বলে আরে সে কথা পরে, আগে বলো লাউ ফলিতং শব্দটা কোথায় আছে।
শুনে তার দ্বিতীয় বন্ধু, পণ্ডিতের বন্ধু, আবার ওই গ্রামের মধ্যে ফিরে এসছে। এসে আবার ওকে সবাই এগিয়ে দিয়েছে, আবার একই প্রশ্ন করেছে, বলুন পণ্ডিত মশাই, মানে কি? দ্বিতীয় পণ্ডিতকে বলে কি? বলে লাউ ফলিতাং। যেই না বলেছে, বলার সঙ্গে সঙ্গে ডান হাতে সজোরে সপাটে ঠাসিয়ে গালে একটা চর মারতে, ঠাস করে ওখানে ধুলোর মধ্যে পড়ে গালে হাত বুলিয়ে বলছে, পণ্ডিত মশাই মারলেন কেন? বলে হতভাগা, ওরে হতভাগা, আগে লাউ ফলিতং, আগে গর্ত খুঁড়িতং, বীজ পুতিতং, সকাল বিকেল দুবেলা নিয়ম করে জল ঢালিতং, ধীরে ধীরে অঙ্কুর হইতং, ফুল ফলিতং, হতভাগা শেষে গিয়ে লাউ ফলিতং। শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে একদিন কৃষ্ণপ্রসন্নকে বলছিলেন, জানেন কৃষ্ণদা, এই পৃথিবীতে দুটো পোল আছে, একটা হচ্ছে সাউথ পোল, একটা হচ্ছে নর্থ পোল। লাইন্স অফ ফোর্স ওইভাবে তো যায় সীমান্ত। এই সাউথ পোল এবং নর্থ পোল দুটো পোল আছে, এর মাঝখানে একটা পোল আছে যাকে বলা হয় নিউট্রাল পোল। কৃষ্ণপ্রসন্ন পদার্থ বিজ্ঞানের বরিষ্ঠ বিদগ্ধ অন্বেষক, বিজ্ঞানের গবেষক, তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ। ঠাকুর অল অফ এ সাডেন বললেন, বুঝলেন কৃষ্ণদা, যদি কোনো ক্রমে কোনোভাবে কোনো রকমে যদি ওই মাঝখানে নিউট্রাল পোলটাকে সরিয়ে দিতে পারেন আর এই দুটো যদি একসাথে মিশে যায়, বলে এই হাতটা এই উরুর ওপরে সজোরে বাড়ি মেরে বলে, শালা তাহলে আর দেখা লাগবে না, শালা ও আর ভাঙার ক্ষমতা কারো নাই, দুটো পোল এক হয়ে গেলে ওই ভাঙার ক্ষমতার কারো নাই। কৃষ্ণপ্রসন্ন কিছুক্ষণ চুপ করে থাকলেন। আগে বললাম না যে উনি প্রশ্ন করছেন না, উনি অগ্নিবাণ প্রয়োগ করছেন, উনি বিজ্ঞানের গবেষক। বিজ্ঞান কখনো প্রবাদ বাক্যকে বিশ্বাস করে না, বিজ্ঞান কখনো প্রচলিত ভাবকে স্বীকার করে না, বিজ্ঞান হাইপোথিসিসকে বিশ্বাস করে না। বিজ্ঞান প্রমাণ চায়, আদালত প্রমাণ চায়, আদালত সাক্ষী চায়, বাস্তবতা চায়। কৃষ্ণপ্রসন্ন বিজ্ঞানের অন্বেষণ করে তিনি প্রমাণ চাইছেন। উনি বলছেন যে আপনার এই কথাটা এটা আপনার ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন, এটা আপনার ব্যক্তিগত অনুভব, কিন্তু বিজ্ঞানীকে স্বীকার করে না, বিজ্ঞানীকে মানে না। ঠাকুর একটু ঝুঁকলেন, একটু সামনের দিকে ঝুঁকে বলছেন, আপনার গড়ের বিজ্ঞান কি কয়? কৃষ্ণপ্রসন্ন বলছেন, বিজ্ঞান বলে সাইক্লোট্রন দিয়ে চার্জ করলে পরে দুটো আবার স্প্লিট করে যাবে। যেই থামলেন ঠাকুর, এই হাতটা আবার ডান দিকের উরুর উপরে সজোরে চাপড় মেরে বলছেন, সাইক্লোট্রনের বাপের ক্ষমতা নাই কৃষ্ণদা, আলাদা করা যায় না। কেমন জানেন? একটা পুরুষ একটা নারী, কেমন জানেন? একটা স্বামী একটা স্ত্রী, কেমন জানেন? একটা বর একটা বউ। যদি হৃদয়ান তবা তদস্তু হৃদয়ান। যখন সত্যি সত্যি বরণ করে একটা নারী, যখন একটা পুরুষকে সত্যি সত্যি বরণ করে, গ্রহণ করে, আর সেই পুরুষ যখন তাকে উদ্বাহ করে, তাকে সম্পূরণ করে, তাকে সংবর্ধন করে, তাকে সহযোগিতা করে, এদের আলাদা করা সম্ভব নয়। এই দুটো জীবন থেকে একটা জীবন জন্মগ্রহণ করে, সেটা সন্তান। আজকে সেটা বিপন্ন হয়ে গেছে, খুব বিপন্ন। আজকে আমাদের ভান্ডারে সব আছে, সমস্ত আছে। আমরা বৃহস্পতিকে নিয়ে নাসা গবেষণা করছে, বৃহস্পতিতে প্রচুর লাভা, রিসেন্টলি ট্রেস পাওয়া গেছে, প্রচুর লাভা। আজকে নাসা থেকে বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু আমার সামনে, একদম আমার সামনে আমার স্ত্রী, একদম আমার সামনে আমি আমার নিজের বাবা, নিজের মা, নিজের ঘর, নিজের পরিবার, নিজের সংস্কার, নিজের সংস্কৃতি থেকে যে পরিবারে কুললক্ষ্মী, কুলবধূ, গৃহবধূ হয়ে আসলাম, আমার সামনে, একদম সামনে আমি একে ভালো করে টেক পাচ্ছি না, বুঝতে পারছি না, একে জানতে পারছি না। আমি পরশুদিনকে গেছিলাম অনিল সাধুকার এক আত্মীয়ের বাড়ি, তার ছেলের শালার বিয়ে উপলক্ষে, সেখানে কথাটা বলেছিলাম। এরকমই আজকেও রিপিট করছি, অনেক মায়েরা আছেন, আজকেও রিপিট করছি আমি কথাটা। একজন এরকমই উৎসবের সৎসঙ্গে এসছে, তার ছেলের বিয়ে হয়েছে। ওকে বললাম যে আপনার ছেলে তো বিয়ে হয়ে গেল। বলছে হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোনো উত্তর দিল না, খালি বুকটা এরকম করলো। আমার 7-8 দিন 10 দিন বাদে বৌমার সঙ্গে দেখা হলো। বললাম তোমাদের নতুন বিয়ে হয়েছে, এই বাড়িতে এসছো, শাশুড়ি কেমন? একটা কথা আছে হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। এই যে দুটো চিত্র বললাম, গল্প নয়, আমার প্রত্যক্ষ এই চোখ দিয়ে দেখা, এই যে কান দিয়ে শোনা, এই যে জীবন দুটো কাছাকাছি থাকবে, মিলিত হবে, এখান থেকে সন্তান জন্মাবে।
কপালটা চাপড়াবে কে? ভগবান, মেয়ের বাবা মা, ছেলের বাপ মা, না যার পেটে জন্মগ্রহণ করবে, যে 10 মাস 10 দিন ধারণ করে ভূমিষ্ঠ করে প্রসব করে ভূমিষ্ঠ করে বড় করে তুলবে, কপাল চাপড়াবে তো সে। আমরা কপাল চাপড়ানোটাকে স্বীকার করেছি। আমাদের অনেক বিদ্যে আছে, কিন্তু আমরা কি বলবো সাধারণ জ্ঞান আছে? আমরা একটা সিনেমা দেখেছিলাম, তার মধ্যে একটা গান ছিল, বেশ করেছি, প্রেম করেছি করবই তো, পাছা পেরে শাড়ি হয়ে দুলবই তো। দুলুন, দোলনায় দুলুন, নাগরদোলায় দুলুন, পাছায় দুলুন, কোনো আপত্তি নেই, যেখানে খুশি দুলুন। প্রেম কাকে বলে আমরা জানি না। আমি দেখেছি 12 বছর প্রেম করেছে, 12 বছর প্রেম করার পর উইদিন 6 মান্থ কোর্টে ডিভোর্স শুট করেছে। হাকিম খুব বিস্মিত হয়ে বলছে, আপনারা 12 বছর প্রেম করেছেন, 6 মাসের মধ্যে ডিভোর্স শুট করেছেন? বলছে, আরে মশাই, 12 বছর তো পার্কে, থিয়েটার হলে, সিনেমা হলে, রাস্তায় ঘুরে ঘুরে গল্প করেছি, কথা বলেছি, প্রেম করেছি, পাশাপাশি বালিশ নিয়ে এক খাটে তো কখনো শুইনি। এই 6 মাস শুচ্ছি, তাতে ডিভোর্সের কারণ কি? বলে নাক ডাকা। হ্যাঁ, নাক ডাকা। আমি ENT থেকে, পালমোনোলজি থেকে, সমস্ত টেস্ট থেকে সব কিছু দেখিয়েছি, কিন্তু এই নাক ডাকা বন্ধ হয়নি। এতে জেনেটিক্যাল ডিজিজ। আমি পাগল হয়ে যাব। আমি ওকে ওই ঘরে শুতে দিয়েছি, ছাদে শুতে দিয়েছি, ছাদ ভেদ করে শব্দ নিচে নেমে আসে। সেই নাক ডাকার কি আওয়াজ! থাকা যাবে না, আমি মরে যাবো। শুধু নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল। বাস্তব কথা বলছি, মিথ্যে কথা বলছি না। আমি প্রত্যক্ষ করেছি। সে লয়ার, আমার খুব পরিচিত, আমার বন্ধুস্থানীয়। সে আমাকে বলতে, জানো প্রণব, একটা কেস করলাম, নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল 6 মাসের মধ্যে, 12 বছরের প্রেম। 12 বছর পর নাক ডাকাটা আবিষ্কৃত হলো। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন প্রাসঙ্গিক, তিনি বললেন, বিয়েকে খেলনা মনে করো না, বিয়েটাকে খেলনা মনে করো না, বিয়েটা খেলনা নয়। কেননা এর সঙ্গে জনন এবং জাতি জড়িত হয়ে আছে। শুধু তোমার কপাল পড়ছে না, শুধু তুমি কপাল চাপড়াচ্ছ না, আমরাও কপাল চাপড়াচ্ছি। এই ভান্ডারদহ থেকে বাগুইয়াটি যাব, এই যাওয়া বা আসার পথে, বা আপনারা যেখান থেকে এসছেন আবার সেখানে ফিরবেন, এই যাওয়া আসার পথে মাঝরাতে অন্ধকারে ফাঁস করে একটা রিভলভার বার করে যদি এরকম করে ধরে সব গয়না গাটি টাকা পয়সা নিয়ে আপনাকে হাঁটিয়ে ছেড়ে দেয়। আজকে তো মুর্শিদাবাদে দেখলাম, কালকে দেখলাম, পরশু দেখলাম, এরকম বহু জায়গায় আমাদের বাড়ির মেয়েরা ইনসাল্টেড হচ্ছে, রেপ্ট হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। কে করছে? আকাশ থেকে কোনো মানুষ নেমে এসে করে আবার আকাশে ফিরে যাচ্ছে। ঠিক আমারই মতন 2 পায়ের উপরে দাঁড়িয়ে থাকা, আমারই মতন মাটির ওপরে দাঁড়িয়ে থাকা, নীল আকাশের নিচে একটা মানুষ তার বাবা, আমারই মতন, আমারই স্ত্রীর মতন একটি 2 পায়ের উপরে দাঁড়িয়ে থাকা একটি নারী তার মা। আজকে সেই নারীর কাছে জন্মগ্রহণ করে, তার জঠরে জন্মগ্রহণ করে সে আমার বাড়ির মেয়ের শ্লীলতাহানি করছে। প্রশাসন কি করবে? মন্ত্রিসভা কি করবে? পুলিশ কি করবে? এই কারণটাকে নির্মূল করতে পারবে। ওকে ধরবেন, অ্যারেস্ট করবেন, 14 বছর 15 বছর জেল দেবেন, ফিরে আসবে, এই তো করবেন। আর কি? আমার সম্মান ফিরিয়ে দিতে পারবেন? আমার মর্যাদা, আমার ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবেন? এটা তো ডে আফটার ডে কে করছে? তাই ঠাকুর বলেছিলেন, বিবাহকে খেলনা ভাবিও না, এটা তোমার জনন এবং জাতির সঙ্গে জড়িত হয়ে আছে। আজকে বুঝতে পারছি এই সাধারণ জ্ঞানটি আমাদের নেই। তাই ঠাকুর বারবার বলেছিলেন, একে অসংস্কৃত জীবন থেকে বিহিত সম্যক সঠিকভাবে সংস্কৃত করে তুলতে হবে। আর এই সংস্কৃত করে তুলতে গেলে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখবেন, আমি একটা কথা বলছি, আমি খুব নির্দ্বিধায়, নিঃসংকোচে, খুব সহজভাবে, সাবলীলভাবে আপনাদের কাছে আমি করজোড়ে স্বীকার করছি যে আমি কিন্তু খুব ভালো কথা বলতে পারি না। হ্যাঁ, পারি না। আমরা যে কথা বলি, ঠাকুরের চলার সাথে বইয়ের মধ্যে একটা বাণী আছে, বাণীটার নাম হচ্ছে কথোপকথনে। কথা একটা মানুষকে এক্সল্ট করে তোলে, একটা কথা একটা মানুষকে প্রাণবন্ত করে তোলে, একটা কথা একটা মানুষকে দূরে সরিয়ে দেয়, একটা কথা একটা মানুষকে সম্পর্ক নষ্ট করে দেয়। আমি সত্যি স্বীকার করছি, আমি কথা বলতে পারি না। কথা কেমন? তার দিব্য, তার আলোকিত, তার জ্যোতির্ময় জীবনের বর্ণনা ঠিক একেবারে সেলুলয়েডে চলচ্চিত্রের মতন যেন চলে যাচ্ছে। পাবনা, হেমায়তপুর, শেষে ঠাকুর বাঁধের পাড়ে বসে আছে, বাঁধের পাড়ে। আমি যখন পাবনায় যাই, পাবনায় গেছি, পাবনা ওই বাঁধ আর নেই। পদ্মা এখন 22 মাইল সরে গেছে, দূরে পদ্মা সরে গেছে। ওই বাঁধের যে জায়গাটা চর ছিল,
সেই চরের উপরে এখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হেমায়তপুর পাবনার 400 বিঘে জমির উপরে বিরাট আশ্রম, ঝাঁ চকচকে আশ্রম, কর্পোরেট আশ্রম। সেই বাঁধ এখন পায়ে চলার রাস্তা, সে বাঁধের উপরে ঠাকুর বসে আছে। আর তার একটু দূরে এখন পাবনা মেন্টাল হসপিটাল, পাবনা মানসিক হাসপাতাল হয়েছে, পাবনা মেডিকেল কলেজ হয়েছে। ওখানে একটা ভাঙাচোরা বাড়ি পড়ে আছে, ওর নাম হচ্ছে বিশ্ববিজ্ঞান কেন্দ্র। ঠাকুর অনুকূল চন্দ্র সেই সময় ওই বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করছে। আর ওই বিশ্ববিজ্ঞান কেন্দ্রে কি হয়েছিল জানেন? বিশ্ববিজ্ঞান কেন্দ্র থেকে একটা কালা জ্বরের ওষুধ বেরিয়েছিল, যে ওষুধটার নাম হচ্ছে স্কিজোমাইসিটিন। যে ওষুধটার নাম হচ্ছে স্কিজোমাইসিটিন, অ্যাম্পেল বেরিয়েছিল। সেই অ্যাম্পেল সারা দেশে অখণ্ড পরাধীন ভারতবর্ষে সমস্ত দেশে কালা জ্বরের প্রতিষেধক হিসেবে কাজ করেছিল। সেইখান থেকে কি বেরিয়েছিল যেন অ্যাজামানজিত বলে একটা ওষুধ বেরিয়েছিল, যা কলেরাকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল। কারা পরিচালনা করেছিলেন? কৃষ্ণপ্রসন্নের আবিষ্কার। আর কৃষ্ণপ্রসন্নের নির্দেশে প্রমথ বাগচি এই কাজটি করেছিল। প্রমথ বাগচির এই কাজটি করেছিল। সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস থেকে প্রোডাকশন হতো। সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র একটু করে তৈরি হচ্ছে। সৎসঙ্গের টাকা স্রোত কখনো বয়নি, সেই সময় বয়নি। খুব কাঠিন্যের মধ্যে, সংগ্রামের মধ্যে, ভিক্ষা, দান, সহানুভূতির ওপরে একটু করে নির্মিত হচ্ছে। ঠাকুর মাঝে মাঝে বলতে, শালা আমার ইচ্ছে করে আকাশের থেকে চাঁদ আর সূর্য খামচায় টান দিয়ে মাটির দাওয়ায় নিয়ে আসি। এরকম স্বপ্ন দেখতে ভালোবাসতেন শ্রী ঠাকুর। সে মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি কাজ করে আমাদের ফেলনথাপে অফিসে গেছে। ওখানে গিয়ে ফেলনথাপে অফিসে গিয়ে তখন ক্যাশিয়ার ছিলেন ভবানীচরণ সাহা। ওর কাছে গিয়ে বলছেন, না কাজ হয়ে গেছে, টাকাটা দিন। ভবানী সাহা বলছেন, আজকে টাকা নেই, টাকা ফ্লো নেই, আজকে টাকা নিয়ে পরে হবে। এই একটা কথা, দুটো কথা, তিনটে কথা হতে হতে ভবানী শাহ ক্যাশিয়ার ভার্সেস মিস্ত্রির মধ্যে তুমুল ঝগড়া, ভয়ঙ্কর ঝগড়া। এই ঝগড়া হতে হতে ভবানী শাহ ফট করে বললো, আপনি আমার কাজ করছেন না ঠাকুরের কাজ করছেন? ওই তো ঠাকুর বসে আছে পর্দার বাঁধের পারে, যান ঠাকুরকে কি বলবো। আর ঠিক এবার ঠাকুরকে বলার জন্য আসছে। আচ্ছা, আপনারা যারা মায়েরা রান্না করেন, ফুটন্ত তেলের মধ্যে যদি জল পড়ে যায় কিরকম হয়, আর আগুনের মধ্যে ঘি পড়লে কেমন হয়, এটা সবাই জানেন। ঠাকুর এখানে বসে আছেন, আর এই ভবানী শাহর সাথে কথা বলে মিস্ত্রি আসছে। মিস্ত্রি যখন আসছে, আসার সময় সঙ্গে সঙ্গে ঠাকুর ওইখানে হিয়ারিং রেঞ্জের মধ্যে ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন, বুঝিস কাম কিন্তু বন্ধ করা যাবে না। আমি হ্যাজাকে ইন্তজাম করেছি, ফজরের আগেই সারা কাম সারে ফেলানো চাই। যেই এই কথাটি ফেলেছেন পরনের মতন, ওখান থেকে মিস্ত্রি চিৎকার বলছেন, শালা ঠাকুর ভাই, তোমার ট্যাহে নেই টাকা, তোমার এই দালান বানানোর সব। ঠাকুর হাতটা এরকম করে চাপড় মেরে বলছেন, একেবারে জব্বর কথা বলেছে, একেবারে ঠিক বলেছে। মিস্ত্রি একেবারে ওপরে সপ্তমে সুর বেঁধে আছেন, আর ঠাকুর একদম সাথে গলা নামিয়ে রেখেছেন। আসো কাছে আসো। ও টাকা বলে যাচ্ছে। ঠাকুর ফট করে বললেন, শালা টাকা করতেছিস কেন? তোকে যদি একগুচ্ছ টাকা মুখের মধ্যে ঢুকায় দিয়ে কই টাকা চাওয়া যাবে, খাওয়া শালা খাবে পারবো? ছেড়ে গেছে। ওই টাকা কি চাবিয়ে খাওয়া যায়? বেশ, এক পাউলি জল দিয়ে বললাম, গিলে খা। টাকা কি গিলে খাওয়া যায়? তা শালা চাবানোও যায় না, গেলেও যায় না, টাকা করতেছিস কেন? আরে বাজার করবো না? সেই কথাই তো কবি। তোর লাগবে কি? তোর প্রয়োজন কি? তোর এক্ষুনি কি হলে পরে কি হয়, সেসব কথা তো কবি। এইসব কথা না পেয়ে টাকা করতেছিস। সবাই জোগাড় করে দেওয়ার পর সেই মিস্ত্রি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বলছেন, দেখো তো ঠাকুর ভাই, তো যদি এই ভবানী যদি তোমার মতো ভাই কথা করতো, তাহলে শালা আর আমার মাথা গরম হতো। ঠাকুর বলছে, আমরা তো কথাই কবে পারি না, আমরা তো কথাই কবে শিখিনি এখনো। ওর কথাও তাই, কথা কইবি গুড়ের মতো, লেপটে রবে গান। ওর বাণী এরকম, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। আমরা সব করি না, করতে পারি না, করতে শিখিনি। কেন পারি না, কেন শিখিনি? বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা আমাদের কম নেই, কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে আমাদের সাধারণ জ্ঞানের চৌঘাট পর্যন্ত আমরা এখনো যেতে পারি না। আমি দেখেছি ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে দুজন আশ্রম কর্মী ঝগড়া করছে।
দুজনে প্রচন্ড ঝগড়া করছে, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। দুজনের সমাধান করতে না পেরে একজন চল ঠাকুরের কাছে যাই। ঠাকুর দেখছেন, কানে শুনছেন, দুজনে ঠাকুরের কাছে যেই আসলেন শেষে ঠাকুর বললেন, মানুষ চাকরি করে জানিস তো? বলে হ্যাঁ। কি পায় চাকরি করে? মাইনে পায়। মানুষ ব্যবসা করে জানিস তো? হ্যাঁ। ব্যবসা করে লাভ কি? মুনাফা হয়। তা তোরা যে এতক্ষণ ঝগড়া করলি, তোরা করে তো করে ফয়দা কি? দুজনেই চুপ করে থাকে, দুজনেই চুপ করে থাকে। ভেবে দেখবেন আমরা ঝগড়া করি, আসলে আমি কিন্তু ঝগড়া করি না। ঠাকুর বড় সুন্দর বলছেন, আমি এখনো পর্যন্ত পাইনি, দেখিনি, শুনিও নি। ঠাকুর বলছেন মানুষের সংজ্ঞা হচ্ছে কতকগুলো ভাবের সমষ্টি। মানুষ হচ্ছে কতগুলো ভাবের সমষ্টি। মানুষকে রাগিয়ে দিলে একরকম ভাব, মানুষকে প্রশংসা করলে একরকম ভাব। মানুষের সবসময় ভাব হচ্ছে হাউ টু মেক, হাউ টু আর্ন। নিজেকে বিকশিত করতে চায়, নিজেকে প্রকাশিত করতে চায়। আদতে মানুষের সত্তা কি চায়? রবীন্দ্রনাথ বলেছেন, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। আমি অনেক ধনী মানুষের সান্নিধ্যে গেছি, ভারতবর্ষে প্রচুর ধনী মানুষের সান্নিধ্যে গেছি। বিশাল প্রাসাদের মতো বাড়ি আমি তাকিয়ে দেখেছি। সে যখন রাত্রিবেলা শোয় 3.5 জায়গা বেশি তার দরকার, নিলেও নিতে পারে না। ও তার যতটুকু দরকার ওই জায়গার বেশি সে শুতে পারে না। মানুষ প্রচুর উপায় করে, কিন্তু যখন ভাত পেতে দেয়, খেতে দেয়, তার স্টমাক যতটুকু নেবে তার বেশি সে আর নিতে পারে না। আর এইখানেই আমাদের সমন্বয়ের সংঘাত সৃষ্টি হয়ে যায়। আমার কথার উপসংহার পর্বে ফিরছি। আমি তখন দেওঘর আশ্রমে থাকি। ভারতবর্ষের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী ছিলেন কেপি সিংদেও। এই কেপি সিংদেওর নিমন্ত্রণে উড়িষ্যার লোক আশ্রম থেকে একবার ওর আমন্ত্রণে আমরা ঢেঙ্কানাল গিয়েছিলাম, উড়িষ্যার জঙ্গলে। ওখানকার যে রেঞ্জার ছিলেন তিনি সব ঘুরে ঘুরে দেখালেন সুন্দর সুন্দর একটা নদী নেমে গেছে। নদীতে খুব আহামরি নয়। রেঞ্জার বললেন যে এই নদীতে জঙ্গলে যত জানোয়ার থাকে ওরা একটা নির্দিষ্ট সময় আছে প্রত্যেকের, সেই সময় প্রত্যেকে একই নদী থেকে জল খেয়ে যায়। জানেন তো, প্রত্যেকের মধ্যে খাদ্য সম্পর্ক। এই ওকে সামনে পেলে ও ওকে সামনে পেলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, কিন্তু ওদের দেখা হয় কম, ওরা এখানে জল খায় বলে খুব জোরে হেসে উঠলেন। আমাদের পাশে এক ভদ্রলোক ছিলেন, তিনিও খুব জোরে হাসলেন। আর যে পূর্ণমন্ত্রী তিনি খুব গম্ভীর হয়ে সবুজ গাছের দিকে তাকিয়ে থাকেন। আমি পরে জেনেছিলাম এই যে খুব জোরে ডান দিকের লোকটি হাসলো আর পূর্ণমন্ত্রী যে গম্ভীর হয়ে গেল, এই হাসা লোকটি ওই মন্ত্রীর চরম বিরোধী দলের চরম সমালোচক, চরম নিন্দুক। আর সেই জন্য জোরে হেসে উঠলো এই কথা, আর মন্ত্রী খুব গম্ভীর হয়ে তাকিয়ে থাকলো। আমার অনেক পরে মনে হয়েছিল আমার ক্ষেত্রে তাই সত্যি। তাকে দেখুন যে ড্রিঙ্ক করছে তার লিভার কিন্তু ড্যামেজ হচ্ছে, যে চেইন স্মোক করছে তার লাং কিন্তু ড্যামেজ হচ্ছে। কিন্তু লিভার এবং লাং এবং প্যানক্রিয়াস কিন্তু এক মুহূর্তের জন্য বলছে না তোমাকে ছেড়ে চলে গেল, তোমাকে আর সহযোগিতা করবো না, একবারের জন্য বলছে না। ওরা কোঅপারেট করছে। যখনই ড্রিঙ্ক করা বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে স্টমাক, লিভার ঠিক হয়ে গেল। যখন ধূমপান বন্ধ করে দিল তখনই সিওপিডি থেকে সরে গেলাম, লাং ক্যান্সার, কার্সিনোমা থেকে সরে গেলাম, তখন আস্তে আস্তে লাং, হার্ট সব ঠিক হয়ে গেল। এতটা সহযোগিতা, এতটা সহানুভূতি, এতটা সানুকম্পিতা এই আমার শরীরের ভেতরে আছে। এই আমিটা যখন আপনার দিকে তাকাবো তখন আপনি আমাকে ঈর্ষা করবেন, হিংসা করবেন, বিদ্বেষ করবেন, নিন্দে করবেন, সমালোচনা করবেন। এই যে দুটো একটা ভেতরে আমি তাকিয়ে দেখুন, আমার যন্ত্রপাতি সব আমাকে সাহায্য করছে, আর আমি চাই বাইরে আপনার প্রতি বিরক্ত হচ্ছি, বিক্ষুব্ধ হচ্ছি, ক্রিটিসাইজ করছি। আপনি আমাকে ল্যাং মারছেন, জব্দ করছেন, আঘাত করছেন, ক্ষত বিক্ষত করছেন। এই ডুয়েল পার্সোনালিটি আমি কি বুঝতে পারি না? পারি। আমি কি জানতে পারি না? পারি। আমি কি ধরতে পারি না? পারি। অতিক্রম করতে পারি না কেন? আমার দুর্বলতা, আমার ভেতরের প্যাশনেট ক্রেভিংস। সজল বলছিল জব ঠ্যানের কথা। দেখুন, আমি যদি এর উপরে হাত বাড়াই, যত কোনো মানুষ আমার কথা শুনছেন, আমি কাউকে স্পর্শ করতে পারবো না। আপনারাও যদি ওখান থেকে আমার দিকে হাত বাড়ান,
আপনাদের কোনো হাত আমার ত্বককে স্পর্শ করতে পারবে না। মাঝখানে কি আছে? শূন্য, ইথার। কিন্তু ওখান থেকে একদম পেছনে, ওখান থেকে যদি আমাকে কেউ একটা গালাগাল করেন, অশ্লীল গালাগাল করেন, আমি যদি একটা অশ্লীল গালাগাল করি কাউকে, সেটাই শূন্যকে, ইথারকে আশ্রয় করে কানের মধ্যে ঢুকে যাবে তো? কানের মধ্যে ঢুকে গিয়ে আমার ব্রেনের মধ্যে পৌঁছে যাবে তো? গিয়ে আমাকে ভেতর থেকে বলবে, সেমন্ত আপনাকে গালাগাল করেছে, ওই অনিল সাধুকা, অশোক সাধুকা, সোমনাথ সাধুকা আপনাকে গালাগাল করেছে। এই যখনই আমি বুঝতে পারবো যে আমাকে গালাগাল করেছে, তখন আমার ফিজিক্যাল ফেনোমেনা বদলে যাবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে তো? ভুল বলছি না তো? তখন আমি আস্তেন গুটিয়ে কি বললেন এগিয়ে যাবো, আমার ভিতরে রিয়াকশন হবে। একটা অত্যন্ত নিকৃষ্ট নিচু শব্দ, একটা অত্যন্ত নিকৃষ্ট ইতর শব্দ যদি আমার ভেতরের ইনফ্রাস্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার, টোটাল হিউম্যান স্ট্রাকচারকে এতখানি পরিবর্তন করে, এতখানি অ্যাক্টিভেট করতে পারে, হি হু কামস দ্য অ্যাবভ রিজিয়ন অফ কমপ্লেক্সেস, যিনি প্রবৃত্তির ঊর্ধ্বমার্গ থেকে নেমে এসে আমাকে একটা শব্দ দান করলেন, সেই শব্দ আমাকে কেন পরিবর্তন করতে পারবে না? একটা গালাগালের শব্দ, একটা ইতর শব্দ যদি আমার পরিবর্তন করতে পারে, তাহলে বীজ মন্ত্র কেন আমার পরিবর্তন করতে পারবে না? তা যদি না পারে, তাহলে তার কারণকে খোঁজার জন্যই আজকের উৎসব মানে তাই যা শ্রেয়কে সৃজন করে, উৎসব মানে তাই যা গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে, উৎসব মানে তাই যা আমাদের অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে ইষ্ট সংস্কারকে আত্মীকৃত করতে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত, উদ্বেলিত, আন্দোলিত করে তোলে। তাই আমরা এই ভান্ডারটায় এসেছি। এখানে ভান্ডার আছে, ইষ্ট ভান্ডার। এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আজকে এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন, আমি অনুরোধ করে যাচ্ছি, এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন, তারা নিজেরা 5টা করে পরিবারের দায়িত্ব নেবেন। ওভার টেলিফোন প্রত্যেক দিন জিজ্ঞেস করেন, কেমন আছে। এরকম 100টা পরিবার যদি থাকি, 100টা পরিবার 5 জন করে দায়িত্ব নিয়ে প্রত্যেক রাত্রে যদি খবর নিই, যিনি এই অঞ্চলটিকে পরিচালনা করছেন, দিনের শেষে তাকে জানিয়ে দিলাম সব খবর ওকে, প্রত্যেকে ভালো আছে। হঠাৎ কখনো কোনো সময় মিড নাইটে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, পরপর সমস্ত লোক ওই 100টা পরিবার খবর পেয়ে গেল, পায়ে হেঁটে, সাইকেলে, মোটর বাইকে। তার বাড়িতে যদি 100 জন লোক যদি কি আমরা হাজির হই, তখন লোকাল পার্টি, লোকাল ইনহ্যাবিটেন্ট, অদীক্ষিত পরিবার, পরিবেশ, প্রতিবেশী তারা তাকিয়ে দেখবে এই লোকটার পেছনে এত লোক। তখন যদি বলা যায় আপনি 8 ঘন্টা নাম করবেন না, শ্রী ঠাকুর আপনার সাথে এতগুলো মানুষের ভেতর দিয়ে রাসলীলা করে আপনার পাশে, আপনার চৌকাঠে দাঁড়িয়েছে, আপনি শ্রী ঠাকুরের জন্য 8 ঘন্টা নাম জপ করবেন না? হুইপ করে, শাসন করে, সংগঠন দিয়ে, অর্গানাইজেশন দিয়ে, ইনস্টিটিউশন দিয়ে কিছু হয়েছে আমার জানা নেই। There is no shortcut method at all. আমার জানা নেই যে কোনো শর্টকাট মেথড আছে। আমার জানা আছে এইটুকু, ঠাকুর এরকম করেছিলেন। আর ঠাকুর এরকম করেছিলেন যে মায়েরা কথা শুনছেন, আমার আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ছেলে পুলে, বৌমা, নাতিপুতিকে নিয়ে আপনার যে স্বামী, হেড অফ দ্য ফ্যামিলি, তাকে দাঁড় করিয়ে বললেন, এই একে একটা প্রণাম করো। প্রণাম? হ্যাঁ। আগে তো কোনোদিন বলনি, জানিনি, শুনিনি, শেখাইনি, হাত ধরে কেউ আমাদের পথে নামায়নি, তাই বলিনি, এখন প্রণাম করো। এই ভদ্রলোক যদি আমাকে স্বীকার না করতো স্ত্রী বলে, এই ভদ্রলোক যদি আমাকে গ্রহণ না করতো কুলবোধ বলে, এই ভদ্রলোক যদি ওর জীবন থেকে তোমাকে আমার জঠরে না পাঠাতো, তোমাকে কোথায় পেতাম? প্রণাম করো, একটা বেচার লেটার নেওয়া। সঙ্গে সঙ্গে আমি হেড অফ দি ফ্যামিলি হিসেবে বলবো, আরে এই ভদ্রমহিলা তোমার মা, একে একটা প্রণাম করো, এই তোমার প্রথম বাড়ি, সৃষ্টির বিশ্বের প্রথম বাড়ি। এই ভদ্রমহিলা, এই মা যদি তার জঠরে তোমাকে স্থান না দিত, আশ্রয় না দিত, তুমি জন্মতে কেমন করে? 2 পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কেমন করে? একে একটা প্রণাম করো। এইভাবে আমাদের পরিবারে আগামীকাল সকাল থেকে এই কাজটা আমরা করতে পারি। জয়সলমীর গেলে পরে রেপ্লিকা নিয়ে আসি, পাথরের টুকরো নিয়ে আসি,
আগ্রা গেলে পরে তাজমহলের রেপ্লিকা নিয়ে আসি ভান্ডারদহ থেকে, এই বিরাট ভান্ডার থেকে আগামীকাল বাড়িতে কি নিয়ে যাবো, এটা নিয়ে যাবো। আমি বলছি কোনো ক্ষতি হবে না, কোনো অপকার হবে না। সন্ধে যখন হয়ে যাবে, আমরা 5:30 প্রেয়ার করবো, যখন সন্ধ্যা হয়ে যাবে বাড়ির মায়েরা ওই সিরিয়াল যা হচ্ছে হোক, কিছুক্ষণ ধুলোকণা গাঁটছড়া বন্ধ রাখুন, কিছুক্ষণ গাঁটছড়া ধুলোকণা বন্ধ রেখে কিছুক্ষণ সোজা হয়ে এরকম সাদা একটা চাদর দিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কাঠের খাটের উপরে একটা বসুন, বীজ মন্ত্র মোবাইলে অ্যালার্ম দিয়ে 10 মিনিট করে জপ করুন। আজকে আমি বলে যাচ্ছি 18 ডিসেম্বর, 3 মাস করার পর আমাকে টেলিফোনে জিজ্ঞেস করবেন মানুষের দুর্ব্যবহার, মানুষের খারাপ ভাষা, মানুষের খারাপ আচরণ, মানুষকে অসহ্য মনে হওয়া, বিরক্ত হওয়া, আজকে যতটা ফিল করছেন আগামী 3 মাস এটা করার পর দেখবেন অনেকখানি ক্যাভিটি বেড়ে গেছে, অনেকখানি গ্রহণ করতে পারছেন। ঠাকুর মিথ্যে কথা বলেননি, ধ্যানে মানুষকে করে স্থির এবং গ্রহণক্ষম, আর নামে মানুষকে করে তীক্ষ্ণ। তাই অবজারভেশন অ্যান্ড ফার্দারেন্স, এই দুটোই আমরা অর্জন করতে চেষ্টা করতে পারি। আমার এই সামান্য কথা আপনাদের কাছে বললাম, 5:30 বাজে, আর একটা কথা না বলে পাচ্ছি না। এই কথাটা সব জায়গায় বলি, আমি এটা শিখেছি থেকে আমার বাবার কাছ থেকে। আমার বাবার সাথে আমার মায়ের উঁচু গলায় কখনো কথা আমি শুনিনি, কখনো শুনিনি, কোনো সময় শুনিনি। আমি আপনাদের কাছে দাঁড়িয়ে আছি, আমি খুব ভালো জানি, আমি আর শিশানী মুখার্জি একবার দুর্গাপুর রবীন্দ্র ভবন থেকে ফিরছি। আমার মা তখন খুব অসুস্থ, ভীষণ অসুস্থ, খুব অসুস্থ। মাকে হাই সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি পা টিপে টিপে ঘরে ঢুকেছি যাতে মা টের না পায়। আমার ডাইনিং টেবিলের উপরে দুধ রুটি খাই মাখা আছে, চাপা দেওয়া আছে, আমি খুঁজছি কোথায় আছে। হঠাৎ করে দেখি ডান দিকে মশারির ভেতর থেকে মা বলছে, ওই সামনের বাটিটা তো। আমি তাকে ফিরে বললাম, মা তুমি ঘুমাওনি? মা একটা ছোট্ট শব্দ করে বলল, তুই যে আসিস। আমি খুব ভালো করে জানি, সত্যি বলছি, খুব ভালো করে জানি, এই পৃথিবীতে আমি যতদিন দাঁড়িয়ে থাকবো এই শব্দটা আমার কানে আর কখনো আসবে না। মা যে কি জিনিস, সেই মাকে শ্রদ্ধা করা, ভক্তি করা, পুজো করা, সম্মান করা আগামীকাল সকাল থেকেই পরিবারে প্রবর্তন করতে হবে। আমি খুব ভালো করে জানি। সেই মা আমার বাবার কাছে এসে বসেছেন, বসে বাবা তখন বসে আছেন, মা বোধহয় উনুনে একটা কিছু চাপিয়ে গেছে, আর মা নাকে যে পোড়া পোড়া গন্ধ এসছে। মা উঠে যেতে গিয়ে একটা কাপের উপর, ডিশের উপরে কাপ ছিল, মার পায়ে লেগে কাপটা পড়ে কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে। আমার বাবা তো উঁচু হয়ে এরকম করে দেখিয়ে বলে, একেবারে কপালের উপরে চোখ, হাউসে চলন, হর্ষের দিক জ্ঞান, এরকম করে বাবাটি চিৎকার করে। মা চুপ করে চলে গেল। আমাদের পাশের ঘরের ল্যান্ড ফোনটা বেজে উঠেছে। বাবা ধরার জন্য যেতে গিয়ে দরজার পাল্লা বাবার বুকে লেগে ধাম করে শব্দ হয়েছে। কথা বলে ক্রেডেলে নামিয়ে দিয়ে বাবা এসে চৌকিতে শুয়েছে। মা এরকম করে পেছনে হাত দিয়ে বলছে, আমার না হয় কপালের ওপরে চোখ, আমার না হয় হাঁটা চলা ঠিক নেই, হর্ষের দিক হয়ে জ্ঞান নেই, তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ, হাঁটা চলা ঠিক। আমি যেটা কাপের হ্যান্ডেল ভেঙেছি, 2-5 টাকা দিলে এখন কেনা যাবে। যদি বুকের পাঁজরের এখানে হাড় ভেঙে যেত কি হতো? বাবা উঠে বসে বলছে, তোমার হাত পিছনে কেন? মা যে হাত এরকম করছে দেখে মার হাতে খুন্তি। বাবা তখন বলছে, সারা মানুষের ধ্যান করে না কয় কেনা, হ্যাঁ ধ্যান করে না কয় কেনা। আমি যে তখন একটু বকলাম, তুমি এখান থেকে ওইটা মাথার মধ্যে মজুত করে নিয়ে খুন্তি নাড়তিছ আর মনে মনে আমার পেন্টি চটকাচ্ছ। সারা একটা সুযোগ পাই দেব মুখে ঝামা বসে। আরে ওই খাবার খাবে কেটে, আমরাই তো খাবো। তোমার পেটে ধরা ছাওয়াল পালি তো খাবে। রান্নার ভেতর থেকে বিদ্বেষ যদি তুমি ভেতরে ভেতরে বহন করো, পোষণ করো, প্রবর্তন করো, ছাওয়াল পালের শরীর, স্বাস্থ্য, আয়ু ভালো হবে না। আরে আমার তো ঝামা ঘষা মুখ, অশুদ্ধ জীবন, তাই তো পরম পিতা ধরায় দিছি। যেখানে তোমার ফাঁক সেটা আমি ভরাই দেবো, যেখানে আমার ত্রুটি সেটা তুমি ধরাই দেবে। এই তো স্বামী স্ত্রীর জীবন।